যেটা আপনার ইচ্ছা। তবে এই স্পেশাল এপিসোডের রুল অনুযায়ী আমরা পুরো কমেন্ট আজকে পড়বো না। আজকে শুধুমাত্র শুধুই ভয়, শুধুই ভয়, শুধুই ভয়। আজকে অনেকেই কিন্তু আবার কর্মস্থলের দিকে রওনা দিয়েছে এবং অনেকেই হয়তো আবার ফিরে আসছেন ছুটি কাটিয়ে। অনেকে আছেন বাসে, ট্রেনে বা লঞ্চে। তারা সবাই আজকের এই রাতটা, এই যে মানে স্বজনদের ফেলে এসে আবারও ফিরে আসার রাতটা দেখতে আশা করছি। আমাদের কাছে একটা স্টোরি রয়েছে যেটি 2018-এর 11 মে আমরা প্লে করেছিলাম এবং আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি সারোয়ার হোসেন শাহিন, মোবাইল নাম্বার তারপরে দিয়েছেন। তিনি একটি তিনি একটা মানে আমাদের অফিসের আশেপাশেই তার অফিস, সেটা তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে স্টুডিওতে এসে তার ঘটনা বলা সম্ভব নয়। তিনি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা এবং তার বাড়ি লালমনিরহাট জেলা সদরের কোনো এক এলাকায়। কোনো এক কারণে এলাকার নাম তার কাছে গোপন রাখতে হলো। এবার আসি মূল ঘটনায়। ঘটনা 1995-96 সালে। তখন আমি ক্লাস 6 কি 7-এ পড়ি। আমাদের বাড়ি অদূরেই একটা বাড়ি ছিল লোকমান ভাইদের। লোকমান ভাই, ওনার স্ত্রী আর ছোট ভাই লিয়াকতকে নিয়েছিল ওনাদের পরিবার। লোকমান ভাই বিয়ে করার 7-8 বছর হয়ে গেলেও ওনাদের কোনো সন্তানাদি হচ্ছিল না। অনেক ডাক্তার, কবিরাজ দেখিয়েও কোনো সুফল না পেয়ে হতাশায় ভুগতে থাকেন। লোকমান ভাই জেলা পরিষদের পিয়নের চাকরি করতেন এবং ওনার ছোট ভাই কলেজে পড়তেন, তাই ওনার স্ত্রী প্রায় সময় বাসায় একা থাকতেন। একদিন ভর দুপুরবেলা ওনার স্ত্রী রান্না করছিলেন। এমন সময় একটি পাগল বাড়িতে ঢুকে ওনার স্ত্রীকে বলে, মারে, আমি 3-4 দিন থেকে না খাওয়া, আমাকে একটু ভাত খেতে দিবি? ওই পাগলের ছেঁড়া নোংরা পোশাক আর শরীর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল, যেটা ওনার স্ত্রী সহ্য করতে পারছিলেন না। তারপরেও ওনার স্ত্রী ওই পাগলকে বললেন, ডাল আর করলা ভাজি হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা চুলোয়, আপনি মাদুরটা নিয়ে বসুন, অপেক্ষা করুন, আমি দিচ্ছি। বলল, মা, আমি মাছ খাই না, শুধু ডাল আর করলা ভাজি দে, ওতেই আমার চলবে। লোকমান ভাইয়ের স্ত্রী সবকিছু বেড়ে এনে ওনার সামনে দিলেন, হাত ধোয়ার পানি দিলেন, কিন্তু পাগলটা হাত না ধুয়েই খাওয়া শুরু করলো। পাতিল থেকে ভাত বেড়ে দিচ্ছিলেন, পাগলটা খেয়েই চলছে। একসময় পাতিলের ভাত প্রায় শেষ। পাগলটা বলল, পেট ভরে গেছে মা, আর খাবো না। আমাকে যে সব ভাত বেড়ে দিলি, এখন তোরা কি খাবি? লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, সমস্যা নেই বাবা, ঘরে চাল আছে, সমস্যা নেই বাবা, ঘরে চাল আছে, আমি আবার রান্না বসিয়ে দেব, আপনি। পাগলটা হাত ধুতে ধুতে বলল, তার কোনো সন্তান নেই? তোর কোনো সন্তান নেই, তাই না? লোকমান ভাইয়ের স্ত্রী অবাক হয়ে বললেন, না, নেই, কিন্তু আপনি জানলেন কি করে? পাগলটা কোনো জবাব না দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ফজরের নামাজ শেষে তুই, তোমার আর তোর স্বামী মিলে তোদের কুল বড়ই গাছটায় ঝাঁকুনি দিবি, দেখবি একটি কুল পড়বে, আর ওটা দুজনে ভাগ করে খাবি। লোকমান ভাইয়ের স্ত্রী বললেন, বাবা, এখন তো কুলের সিজন না, কি করে? তোকে যা করতে বলছি তাই করবি, আর এই কথা বল তুই তোর স্বামী ছাড়া আর কাউকে জানতে দিবি না। তোর ছেলে মেয়ে যেটাই হোক 12 বছর পর্যন্ত খুব চোখে চোখে সাবধানে রাখবি।
এই বলে পাগলটা চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লোকমান ভাইয়ের স্ত্রী যখন ভাতের পাতিল থেকে যা খাওয়া সামান্য ভাত বেড়ে আবার রান্না করতে যাবে, তখনই দেখতে পান ভাত পাতিল ভরা, এমনকি ডাল, করলা ভাজি সব ঠিক আছে, যেমনটি পাগলটা আসার সময় ছিল। যাই হোক, রাতে তার স্বামীকে সব খুলে বলেন। লোকমান ভাই হেসে উড়িয়ে দিয়ে বললেন, তুমি স্বপ্ন দেখেছ হয়তো। ওনারা দুজনেই ছিলেন 5 ওয়াক্ত নামাজি। ফজরের নামাজ শেষে লোকমান ভাই আর স্ত্রীকে নিয়ে কুল গাছের নিচে গিয়ে সত্যি ঝাঁকুনি দিতেই একটি বড় আকৃতির কুল ঝরে পড়ে এবং দুজনেই আশ্চর্য হয়ে যায়। কারণ এখন বর্ষাকাল, কুলের সিজন নয়। দুজনে সমান ভাগ করে কুলটা খায়। এই কুল যেন গাছের কুলের মতো না, এটা অনেক সুস্বাদু, মিষ্টি এবং সুগন্ধযুক্ত। এমন ফল আগে কখনো খায়নি ওরা। 2 মাস যেতে না যেতেই স্ত্রী টের পেলেন উনি সন্তান সম্ভবা। ওনার স্বামীকে বললেন যে ওনার স্বামী পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সব পরীক্ষা করে বললেন, মিষ্টি খাওয়ান, আপনারা তো বাবা মা হতে চলেছেন। দিন যায়, মাস যায়। একদিন ওনার স্ত্রী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন। মেয়ের ডাক নাম রাখা হলো লামিয়া। পরম আদর ভালোবাসায় বেড়ে উঠতে লাগলো মেয়েটা। কিন্তু মেয়েটা ছিল ভীষণ চঞ্চল, এক জায়গায় স্থির থাকতে চাইতো না। হামাগুড়ি দিয়ে মুহূর্তেই বাড়ির আঙিনায় এপাশ থেকে ও পাশে চলে যেত। যেহেতু লোকমান ভাইয়ের স্ত্রী একাই বাসায় থাকতেন আর ওনাকে বাড়ির কাজে এদিক সেদিক যেতে হতো, তাই ওর উপর বাড়তি নজর রাখার জন্য কোমরে একটা পিতলের ঝুনঝুনি বেঁধে দেওয়া হয়েছিল। এবং এখন যেখানেই সে যায় ঝুনঝুন শব্দ হতে থাকে এবং লামিয়াকে খুঁজে পেতে আর সমস্যা হয় না। এভাবেই দিন কাটতে থাকে। লামিয়াও হাঁটতে শিখে যায়, বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়, ওর সমবয়সী শিশুদের সাথে বাগানে খেলা করে। একদিন সন্ধ্যার আগে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল, ওই পুকুরেই পাওয়া গেল লামিয়ার মরদেহ। বাসায় কান্নাকাটি শোকে ছায়া নেমে এলো এলাকা জুড়ে। লোকমান ভাইয়ের স্ত্রী তখন ছিলেন 5-6 মাসের সন্তান সম্ভবা। মেয়ে হারানোর শোকে বারবার জ্ঞান হারাচ্ছিলেন। গর্ভের সন্তানের কথা চিন্তা করে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হলো। লোকমান ভাইয়ের কান্নাও যেন থামছে না। ওনার স্ত্রী হাসপাতালে থাকায় শেষবারের মতো মেয়েকে আর দেখার সুযোগ পাননি। তাই লামিয়ার কবর ওই বাগানের এক কোণে পুকুর পাড়ে দেয়া হয়। ওনাদের বাড়িঘরটা ছোট বড় গাছে ভরা। দিনের বেলা যত সুন্দর, রাত তার চেয়ে ভয়ঙ্কর। 6-7 দিন পর ওনার স্ত্রীকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। ওনার স্ত্রী প্রায় সব সময়ই ওই কবরের পাশে গিয়ে কান্না করে আর প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে তাকে নিয়ে আসে। 1 মাস কেটে যায়। মেয়ে হারানোর শোক কিছুটা ভুলে গেছেন ওনারা। একদিন রাত আনুমানিক 2:30 থেকে 3টা হবে, হঠাৎ লোকমান ভাইয়ের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ওনার কানে ঝুনঝুনির ঝুনঝুন ঝুনঝুন শব্দ ভেসে আসে। মনে হয় বাড়ির আঙিনায় ঝুনঝুনি পড়ে কেউ হাঁটছে, ঠিক যেমন লামিয়া হাঁটতো। উনি ভালো করে শব্দটা শোনার চেষ্টা করে। একবার উঠোনের এপাশে আর একবার ওপাশে যাচ্ছে শব্দটা। ওনার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। উনি ভাবেন দরজা খুলে দেখবেন নাকি ওনার স্বামীকে দেখে তুলবেন। কিছুই বুঝে উঠতে পারছেন না। এক সময় ওনার স্বামীকে দেখে পুরে লোকমান ভাই চোখ কসলাতে কসলাতে বললেন, কি শব্দ, কি হয়েছে? ওনার স্ত্রী বললেন, আমাদের লামিয়া যেমন ওদের হাঁটে আর ঝুমঝুনি শব্দ শব্দ, আমি সেই সব শব্দ শব্দ পেলাম। দুজনেই 1 মিনিটের মতো চুপ করে রইলেন, কিন্তু আর কোন শব্দ করল না। লোকমান ভাই বললেন, মেয়ের শোক তুমি এখনো বুঝতে পারোনি, তাই তোমার কাছে এমনটা মনে হয়েছে। ওনার স্ত্রীও ভাবলেন, হয়তো হতে পারে ভুল শুনেছি। আবারও একদিন রাতে ওনার স্ত্রীর সাথে এমনটা হলো, কিন্তু ওই দিন আর স্বামীকে কিছু বললেন না। উনি সাহস করে দরজা খুলতেও ভয় পাচ্ছেন, যদি কিছু দেখে ফেলেন তখন হয়তো গর্ভের সন্তান ক্ষতি হতে পারে। এভাবেই রাতেই ওনার স্ত্রী ঝুনঝুন শব্দটা শুনতে পায়। একটু ভয় লাগলেও ওনার কাছে শব্দটা শোনা একটা নেশার মতো হয়ে যায়। কিন্তু ওনার স্বামীকে আর তিনি সেটা বলেন না। তখনও ওই এলাকায় বিদ্যুৎ পৌঁছায়নি। ওনাদের বাথরুমটা বাগানের এক পাশে ছিল। রাতে প্রকৃতির ডাকে সাড়া দেবার দিতে ওনার স্বামী হলে ওনারা ওনার স্বামীকে নিয়ে যেতেন, কিন্তু কোনোদিন কিছু দেখেননি। একদিন রাতে লোকমান ভাইয়ের বাথরুম যাবার প্রয়োজন হয়। বাগান দিয়ে ঢুকতেই কুল গাছটা চোখে পড়ে যায়। ওই কুল গাছে লামিয়ার জন্য একটা দোলনা ঝুলিয়ে দিয়েছিলেন তিনি। লামিয়া অন্য বাচ্চাদের সাথে নিয়ে ওই দোলনায় খেলা করত। লামিয়া মারা যাবার পরও লামিয়ার স্মৃতি হিসেবে ওই দোলনাটা খোলা হয়নি। লোকমান ভাই
যখন ওই কুল গাছটার কাছাকাছি আসেন, তখন চাঁদের আবছা আলোয় দেখতে পান দোলনাটা একা একা দুলছে। মনে হবে গাছে কেউ যেন দুল। তার কথা শুনে বুঝতে পারা যেত শীতল হয়ে আসে, আর ওই রাতে চলে আসেন। ঘরে এসে শুয়ে ভাবতে থাকেন মীরা, কিন্তু কিছুই বিলাতে পারেন না। পরের দিন সকালে দোলনাটা খুলে ফেলেন। এই 2-3 দিন পর মাঝরাতে লোকমান ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি শুনতে পারেন উঠোনে ঝুনঝুনির শব্দ, এবং কেউ যেন ঝুনঝুনি পরে হাঁটছে, এবং শব্দটা এদিক থেকে ওদিক যাচ্ছে। এবার স্ত্রীর কথাটা তার বিশ্বাস হয়। তিনি বিছানা থেকে উঠে সাহস করে কাঠের জানলার একটা পাট আলাদা করে খুলে দেখার চেষ্টা করেন, কিন্তু কিছুই চোখে পড়ে না। শব্দও আর হয় না। ওনার স্ত্রী জেগেই ছিল, তবে লোকমান ভাইকে বুঝতে দেয়নি। লোকমান ভাই জানালা বন্ধ করে বিছানায় আসা মাত্র ওনার স্ত্রী ফিসফিস করে বলে, জানালা খুলে কি দেখলে? লোকমান ভাই বলে, আজ আমিও ঝুনঝুনির শব্দ শুনতে পেয়েছি। ওনার স্ত্রী ভয় পাবে বলে তাই দোলনার কথাটা আর বলে না। ওনার স্ত্রী বলল, তুমি আজ পেয়েছো, আর আমি প্রতি রাতে পাই। একদিন কাজ বেশি থাকায় লোকমান ভাইয়ের বাসায় আসতে রাত 8টার মতো বেজে যায়। তিনি সাইকেল থেকে নেমে গেট দিয়ে বাসায় প্রবেশ করতেই দেখতে পারেন একটা বাচ্চা মানুষের মতো ছায়া উঠোনের মাঝখানে দৌড়ে বাগানের দিকে চলে গেল। তিনি কোনো মতে সাইকেল দেখে ঢুকে যায়, স্ত্রীকে কিছু বলে না। একদিন রাতে খাবার সময় লোকমান ভাই তার ছোট ভাই বলে সেও নাকি উঠোনে ঝুনঝুনির শব্দ শুনতে পায়। জানালা খুলে দেখে কিছুই নেই। ওনারা ভয় পাবে বলে লোকমান ভাই ওর কথায় পাত্তা দেয় না। লোকমান ভাইদের বাগানের পাশে আয়নাল হক চাচাদের বাসা ছিল। একদিন আয়নাল হক চাচা লোকমান ভাইকে কথায় কথায় বলেন, নিয়ে যাবে, লোকমান ভাই কুচকে বলেন, কই না তো, না তো চাচা, আমরা মোমবাতি ব্যবহার করি না, কুপি নয়তো লণ্ঠন জ্বালাই, আর মাঝে মাঝে টর্চ নিয়ে যাই। আয়নাল হক চাচা বলেন, যা দেখি নিয়ে যায়, আবার আসে আমাদের বাগানে। চাচা চাচা বলেন, মাঝে মাঝে গভীর রাতে দেখি মুখে আলোর মতো একটা এদিকে আমার স্ত্রী সন্তান পড়ার সময় হয়, আপনাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত 1টা থেকে শিবিরে আপনি লক্ষ্য আর ছোট ভাই ক্রিয়াকর্তা বাসায় যেতে বলেন। হাসপাতাল থেকে বাসায় আসতে ক্রিয়াকর্তে 1 ঘন্টা মতো সময় লাগে। ফজরের নামাজ শেষে লোকমান ভাই যখন বাসায় আসেন, তখন দেখতে পান ওনার ছোট ভাই উঠোনে পড়ে আছেন। পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় লিয়াকতের। লিয়াকতের শরীরে তখন অনেক জ্বর। জানতে চায় ওর কি হয়েছিল। তখন দেখতে পাই
আমাদের ঘরের দরজার সামনে ছোট একটি মেয়ে দাঁড়ানো। আমি কে ওখানে বলতেই যখন আমার দিকে আমার আর কিছু মনে নেই। লিয়াকতের জ্বর 4-5 দিন ছিল, কিন্তু জ্বর ভালো হয়ে গেলেও রাতে স্বপ্ন দেখতো ওই ঘটনা আর চিৎকার দিয়েও। লোকমান ভাই যে ঘরে থাকতেন ওই ঘরে খাটের পাশেই একটা ছোট জানালা ছিল, আর ওই জানালা দিয়ে পুরো বাগানটা দেখা যেত। একদিন রাতে কাশি ফেলার জন্য জানালা খুলতেই দেখতে পান মেয়ের কবরের ওপরে একটা আলো মিটমিট করে জ্বলছে। উনি জানালা লাগিয়ে একটু ফাঁক রেখে দেখার চেষ্টা করেন, কিন্তু একটা বাতাস এসে আলোটা নিভিয়ে দেয়। এরপর তাদের যায় আমাদের বাচ্চাটা দেখে দেখতে মেয়ে কি হয়েছে মিথ্যা কথা এদিক সেদিক যান, তখন ফিরে এসে দেখেন মেয়ে শুয়ে শুয়ে একদিকে আকাশের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। দেখলে মনে হবে ঘুম পাড়িয়ে গেছে। সামনে গেলে একটা বাতাস শোঁ করে চলে যায়। প্রায় এমন হয় ওনার স্বামীকে বলেন ওনার স্বামী বলার যা হবার হোক, তবে ভয় পাবার কিছু নেই। আমার মন বলে ও আমার আলো জ্বলতে নিত্যে দেখেছে। ওনার পরের মেয়েটাও আস্তে আস্তে হাঁটতে শিখে যায়। একদিন দুপুরে ওনার স্ত্রী রান্না করছিল, এমন সময় ওই পাগলটা যে এসেছিল সে আবার আসে। লোকমান ভাইয়ের স্ত্রী পাগলকে বসতে বলেন, কিন্তু পাগলটা না বসে শুধু বলে, তোকে না বলেছিলাম সন্তানকে চোখে চোখে রাখবি। শোন, তোর মেয়ের জানাজার নামাজ যে ইমামকে দিয়ে পড়িয়েছিলি, কোনো একটা কারণে তার কোনো একটা ঝামেলা হয়েছিল সেখানে, তাই মেয়ের জানাজা পরিপূর্ণ হয়নি। ভালো ইমাম আরো একজন ইমামকে দিয়ে গায়েবী জানাজা পড়িয়ে দিস, সব ঠিক হয়ে যাবে। এই বলে পাগলটা চলে যায়। পরে জানাজা পড়ানো হয় এবং সব ঠিক হয়ে যায়। মেয়ে হয়, সেও বড় হয়ে যায়, বিয়ে হয়ে যায়। এখন অবশ্য তারা ওই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে। নিচে দেখেছি যে ভালোভাবে এলাকার মুরব্বী যারা ছিলেন সবাই এই ঘটনা জানেন। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, ভালো লাগলে শ্রোতাদের পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা রয়েছে, সময় পেলে পাঠিয়ে দেব। ভালো থাকবেন। ভূত এফএমের সবার জন্য রইল শুভকামনা। সরোয়ার হোসেন শাহিন, থানাপাড়া, থানা পোস্ট। চমৎকার একটা ইমোশনাল স্টোরি না? শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি আসতে আছি সাথে, এবং মানে আমার মনটাই খারাপ হয়ে গেল স্টোরিটা শুনে। একদম সত্যি মানে এটা যতবার শুনি ততবারই ঘটনাটি আমি পড়ে শোনা মানে যে আপনাদের জন্য প্লে করব সেই ঘটনাটি 2018 4 মে দিন হবে। এবং এইখানে ডক্টর আলিফ এসেছিলেন এবং ডক্টর আলিফ না এটা ডক্টর আলিফ এসেছিলেন এবং তিনি একটা ঘটনা শেয়ার করেছিলেন এবং তার সেই ঘটনাটি অনেক বেশি মানে অনেক ভালো লাগবে আর কি। আসসালামু আলাইকুম মিস্টার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে আসছি আমরা। ঘটনা শুরুর আগে এই স্বপ্ন নিয়ে ঘটনাটা স্টার্ট করি। স্বপ্নের ঘটনা স্টার্ট করি, স্বপ্ন দিয়ে শুরু হোক। আমি তো রাসেল ভাই জানেন আমি একটু ডিফারেন্ট ঘটনা ছাড়া শেয়ার করি খুবই কম।
একদম। একটু ডিফারেন্ট না হলে। তো আপনি যেটা বলেছেন সেটা দিয়ে স্টার্ট করছি। নাফিস নামে এক মানে দুটো ঘটনা আছে, আমরা সেকেন্ড ঘটনাটা সেকেন্ডটা শুনছি। শুনি আগে। ওকে, ফাইন। নাফিস নামে যে ভাইয়াটার ঘটনা শেয়ার করব, ভাই তার ঘটনা আমি আপনাকে আগে বলেছি, সে ঢাকা একটা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। 1996-1997 সেশনের স্টুডেন্ট। তো উনি যখন পড়াশোনা করে তখন রাজশাহীতে তার বাবা মা থাকতো। তো রাজশাহীতে থেকে সে ঢাকায় এসে পড়াশোনা করা স্টার্ট করে, এবং আসলে ইউনিভার্সিটির ওই হোস্টেলে থাকা হতো শুরুর দিকে। পরবর্তী সময়ে হোস্টেল চেঞ্জ করে, মানে হোস্টেলে একটু ঝামেলা থাকবার কারণে কয়েকজন বন্ধু মিলে ডিসিশন নেয় যে তারা একটা বাসা নিবে। তো মিরপুরের সাইডে আশেপাশে একটা জায়গা বাসার ভাড়া নেওয়া হয়। 96-97 ঘটনাটা আসলে রাসেল ভাই 1999 সালে। আচ্ছা। তো যে বাসাটা, তো তখন তো এত অ্যাপার্টমেন্ট ছিল না, সাধারণ বাসা বাড়ি আর কি। তো যে বাসাটা নেয় সেটা মেস বাড়ি। তো তখন এত মেস বাড়ি ছিল না, এখন অনেক মেস বাড়ি আছে। তো এত মেস বাড়ি ছিল না, ঢাকা শহরে খুব কম ছিল, ফ্যামিলি বেশি ছিল। তো তারা একটা বাড়ি পায়, যে বাড়িতে শুধুমাত্র মেসই ভাড়া দেওয়া হয়, শুধু বাড়িওয়ালা থাকতো বার বিল্ডিং এর পাশে। আচ্ছা। তো তারা থাকতো 4 তলা, তো 2 ইউনিটের বাসা, তো তারা থাকতো 4 তলা বাম পাশে। তো ঠিকই ছিল, তো বন্ধের সময় চলে আসে, কারণ ঈদ, রমজানের ঈদ। তো ঈদ শেষে তারা ফিরবে আর কি বাড়িতে। ঘটনা হচ্ছে যে ঈদের ছুটি ছিল 7 দিনের, রমজানের ঈদ তো প্রায় 7-8 দিনের ইউনিভার্সিটির বন্ধ ছিল, বেশি দিনেরই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত রাসেল ভাই, সবাই তো ঢাকার সময় ঢাকা থেকে চলে যেত, আর তো আরো মানুষ কম ছিল এর আগে, 96-97-99 মানুষ আরো কম ছিল। তো বাসাটা পুরো খালি ছিল বলতে গেলে। যখন ওনারা যায় 3-4 দিন আগে ঈদের, তখন দেখে অলমোস্ট বাসা খালি। তো ঈদের পর দিন তার বাবার সাথে মনোমালিন্য হওয়ার কারণে ঈদের পর দিন ঢাকায় চলে আসে। আচ্ছা। তো ঢাকায় আসার পর তো বিপদ, কারণ উনি তো আসার কথা 7-8 দিন পরে ঈদের, কিন্তু চলে আসছে ঈদের পরের দিন। তো ওই বিল্ডিং এ শুধুমাত্র বাড়িওয়ালা ছিল, বাড়িওয়ালার মেয়ে ছিল, বাড়িওয়ালা নিজেও ছিল না। আর ওই পুরো বিল্ডিং এর মধ্যে তিনি ছিলেন, আর ভাগ্যবশত তার পাশের রুমের এক ভাই ছিল। আচ্ছা। তিনি ঈদে জানি নাই, ঢাকার বাইরে যাই নাই, সে ঢাকাতেই ছিল। আচ্ছা। তো ভাগ্যবশত বলার কারণগুলো একটু পরে বলছি। তো উনি যখন আসে বাসায়, দেখে যে তো বুয়া যে রান্না করতে, সে বুয়াটাও নাই, তো তাকেই রান্না করে খেতে হবে। একটা কমন চুলা ছিল বাসাটার ভিতরে। তো সে দেখে যে বাসাতে কোনো খাওয়া দাওয়া কিছু নাই। তো সে ট্রাঙ্ক থেকে কিছু টাকা নেয়, টাকা নিয়ে সন্ধ্যা 7টার দিকে মাগরিবের নামাজ পড়ে সে মানে বাজারের দিকে কিছু নিয়ে আসার জন্য, যাতে খেতে পারে যতদিন পর্যন্ত বুয়া না আসে। অ্যাটলিস্ট 2-1 দিনের খাওয়া, তো মেসের লোক জানেন তো কি ধরনের খাওয়া খেতে পারে, তো সাধারণভাবে যতটুকু রান্না করে খাওয়া যায় আর কি। সে রান্না করার জন্য বাজার নিয়ে আসে, এবং যে টাকাটা বাঁচে সেটা ট্রাঙ্কে রাখবার জন্য, ওই আস্তে আস্তে রাত 9টা বেজে যায়, ট্রাঙ্কে রাখবার জন্য যায়। তো ট্রাঙ্ক ফেরার সময় যে ট্রাঙ্কটা ধরে দেখে, ট্রাঙ্কটা প্রচন্ড বরফের মতো ঠান্ডা। আচ্ছা। আউট অফ নোওয়্যার ওই রুমের ভিতরে, আমি আগের থেকে বলে দিই রাসেল ভাই, ওই রুমটা ছিল তাদের 3 ফ্রেন্ড। আচ্ছা। ওই ফ্রেন্ড গুলা কেউ ঈদের ছুটি শেষে বা ঢাকায় আসেনি তখন, খালি ওই ফ্ল্যাটের মধ্যে, ওই ফ্ল্যাটের মতো 2 জন, তিনি আর পাশের রুমের এক ভাই। ওনার সাথে ওনার এতটা ইন্টিমেসি ছিল না, বাট এমনি হাই হ্যালো ছিল, দেখা সাক্ষাৎ ছিল, কারণ টাকা পয়সা তো সবাই একসাথেই ফ্ল্যাটের ভাড়া দেওয়া হতো। তো তিনি রান্না বান্না করে খাবে, তো যে টাকাটা বেঁচেছে সেটা সে ট্রাঙ্কের ভিতর রাখতে যে দেখে যে ট্রাঙ্কটা পুরো বরফের মতো ঠান্ডা হয়েছে, মানে কোনো কারণ ছাড়া। শীতকাল, তখনও প্রপারলি শীত পড়ে নাই, শীতকাল একদম শীতের শুরুর দিকে আর কি। তো এত ঠান্ডা হওয়ার কথা না, বরফের মতো ঠান্ডা। তো সে ট্রাঙ্কটা খুলে সাহস করে দেখে কিছু না, সব নর্মাল। সে টাকাটা রেখে রান্না বান্না করে রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়ে। শোয়ার পর সে স্বপ্নে দেখে এরকমটা। তো স্বপ্নে অনেক আজগুবি জিনিস দেখার পর যতটুকু মনে আছে একটা জিনিস, যে ট্রাঙ্কটা খুলতে হবে, এবং ট্রাঙ্কটা খুললে তার কিছু বিপদ হবে, না খুললে কিছু বিপদ হবে, না খুলতেই হবে। ট্রাঙ্কটা খুলতেই হবে। সে কি করে, লাইটটা, মানে ঘুম থেকে ওঠে, আমার স্মৃতিশক্তি যতটুকু মনে আছে, লাইটটা খুলে লাইট মানে ঘুম থেকে উঠি, লাইট জ্বালাই এবং ট্রাঙ্কটা খুলি। ট্রাঙ্কটা খোলার পর তিনি দেখে যে ট্রাঙ্কটার বাম পাশে কিছু নখ, আর ডান পাশে কমপক্ষে 50-60টা আঙ্গুল। আচ্ছা, কাটা আঙ্গুল। তিনি একটা চিৎকার দেয়, খুব জোরে চিৎকার দেয়, মনে হচ্ছে এই চিৎকারটা পুরো বিল্ডিং এর সবাই শুনতে পাওয়ার কথা, এত জোরে চিৎকার দেয়। পাশের রুমের ভাইটা দৌড়ে এসে দরজা লক করে, সে দরজাটা খুলে দেয়।
তো পাশের ভাইটা দেখে যে তিনি পুরা ঘেমে, মানে এতটাই ঘামা হয়েছে তার শরীরে, পুরা শরীর তার গোসলের মতো অবস্থা, এবং ওই ট্রাঙ্ক বেয়ে পানি পড়ছে, ট্রাঙ্ক দিয়ে পানি ট্রাঙ্ক পড়ছে। দিয়ে পানি পড়ছে। উনি ভাইটাকে বলে যে কি হয়েছে, তখন বলে যে ভাই আমি এরকম এরকম স্বপ্নে দেখলাম, ট্রাঙ্কটা খুললাম, এই ট্রাঙ্ক খোলার পর এইসব জিনিস দেখেছি। বলে দেখো এটা দুঃস্বপ্ন হতে পারে তোমার। আচ্ছা, উনি এতটাই ভয়ে এতটাই ঘাবড়ে গেছে যে বলে যে ভাই আপনি আমার সাথে এই রুমে থাকেন, মানে সে রাতটা পার করার জন্য, অ্যাটলিস্ট এই আজকের রাতটা আপনি আমার সাথে থাকেন, দরকার হলে আমি একটা ব্যবস্থা করবো। ওই লোকটা ভাইয়াটার পাশে তার সাথে তার রুমে থাকে। পরের দিন যখন সকাল হয় দুইজন মিলে একসাথে নাস্তা খেতে হোটেলে যায়। হোটেলে যাবার পর ওই ভাইয়াটা বলে যে শোনো, তোমাকে রাত ধরে আমি ডাকলাম, তুমি অথচ ঘুমের ঘোরে কথা বলতে বলতে বসে দাঁড়িয়ে গেছো, আমি তোমাকে বসাতে পারছি না, শোয়াতে পারছি না, এত খারাপ অবস্থা তোমার, তোমাকে একটা ডাক্তার দেখাতে হবে। আমি জানি না তোমার কি হয়েছে, কি সমস্যা, তবে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তোমার ফ্রেন্ডরাও ভালো বলতে পারবে তুমি রাত্রেবেলা ঘুমানোর সময় কোনো সমস্যা করো কি না। তো বলে যে এখন তো ডাক্তাররা সবাই ছুটিতে চলে গেছে, তুমি এক কাজ করো, ঘুমের একটা ওষুধ খাও, রাত্রেবেলা ঘুমটা ভালো হয়। আচ্ছা, ঘুমটা ভালো হওয়ার কারণে ঘুমের ওষুধ খাওয়ায়। ওইটা ছিল ঈদের থার্ড ডেতে রাত্রেবেলা ঘুমের কোনো সমস্যা হয় নাই। ঈদের সেকেন্ড ডেতে সে ঢাকা চলে আসে। ঈদের ফোর্থ ডেতে ঘটনা আসল ভাই, ঈদের ফোর্থ ডেতে সে ঘুমের ওষুধ খায়, কিন্তু রাত্রেবেলা তিনি আবার স্বপ্ন দেখেন। এবং সেই ভাইয়াটাকে সে বারবার বলে যে ভাই আপনি আপনার রুমে যান না, আমার তো রাত্রেবেলার সমস্যা, আপনি রাতটা তো অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আসা পর্যন্ত আমার সাথে রাতে থাকেন, আমার রুমে থাকেন। তো ওই লোকটা তার সাথে রাতে থাকে। তো এরপরও ঈদের ফোর্থ ডেতে তার ঘুম ভাঙে রাত্রেবেলা। তো ঘুম ভাঙার আগে যে স্বপ্নটা তিনি দেখেন এরকম, যে ট্রাঙ্কটা খুলতে হবে, যে ট্রাঙ্কটা না খুলে তাহলে বিপদ আরো ভয়াবহ, খুলতে হবে। এবং এই ঘটনাটা খুব আজগুবি ভাবে আসে, মানে তার কাছে ট্রাঙ্ক খোলার ঘটনাটা খুব অনেক কিছু পেঁচিয়ে আসে। তো সে এতটুকু মনে করে যে আমি লাইট জ্বালাই, এবং সে দেখে যে পাশের ওই বেডতে ওই ভাইটা ঘুমাচ্ছে। সে ট্রাঙ্কটা খোলার পর দেখে যে মানে পুরো ট্রাঙ্কটা ভর্তি রক্ত আর দুটো মাথা। একটা মাথা তার এই রুমের, মানে দুইটা মাথাই তার রুমের দুইটা ফ্রেন্ড ট্রাঙ্কের মধ্যে। ট্রাঙ্কের ভেতর। তিনি মনে নাই এমন মনে নাই যে এই জ্ঞান আর ফেরেই নাই। পরবর্তী সময়ে যে ভাইয়াটা তার সাথে ছিল সে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওখানে মানে যারা ইমার্জেন্সিতে ছিল সেসব ডাক্তাররা তাকে হসপিটালাইজ করতে বলে, এবং 18 ঘন্টা কোনোভাবে তার জ্ঞান ফেরে নাই। ডাক্তাররা নর্মাল করবার পর ফ্যামিলির লোকজন আসে, এটা হয়ে যায় ঈদের 6th ডে। জ্ঞান ফেরার পর সে যখন নর্মাল হয় তখন বলে যে আমি এই ঝামেলায় পড়েছিলাম, আমি স্বপ্নে এগুলা দেখেছি। তার বাবা একটা হুজুর নিয়ে আসে, হুজুর নিয়ে আসার পরে বলে যে আপনি হুজুর যেটা বলছেন যে আপনাকে বোবায় ধরছে, বারবার বোবা ধরছে, এবং আপনার মুভমেন্ট গুলা। তখন ওই যে ভাইয়াটা তার পাশে শুয়েছিল তার কাছে মানে কিছুদিন ইনফরমেশন নিল যে সে যখন রাত্রে ঘুমায় দুইটা পা খুব শক্ত করে সে বাড়ি দিতে থাকে ঘুমন্ত, মানে ঘুমার অবস্থায়। এটা সে খেয়াল করে এবং ফটাৎ করে সে দাঁড়িয়ে যায়। কিন্তু রাসেল ভাই ট্রাঙ্কের ভেতরে দুইটা মাথা দেখার কারণ। তো পরবর্তী সময় সেই জিনিসটা কানেক্ট করে। ঈদের 7th ডেতে জানতে পারে যে ঈদের 4th দিন তার দুটো ফ্রেন্ড ঢাকায় আসবার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা, যে রুমমেট ছিল, যে রুমমেট যারা ছিল তারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এবং তাদেরই কাটা মাথা। তাদেরই কাটা মাথা। কেন পরবর্তীতে হুজুর বলে যে এটা বোবায় ধরার কারণে, সে কিছু পানি দেয়, কিছু অ্যাডভাইস করে যে এগুলা করতে হবে। পরে সে জানতে পারে কাটা মাথা হওয়ার কারণ হচ্ছে ওই যারা যেসব ফ্রেন্ড ওই বাসে ছিল, একটা ফ্রেন্ড মাত্র, মানে 3 জন ফ্রেন্ড আসবার পথে একটা ফ্রেন্ড পেছনে ছিল। তো উনি বলেছে যে ওই বাসটা মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার সময় দুইটা বডি ছিটকে যায়। কারণ হচ্ছে ওরা টিকিট পায় নাই, ড্রাইভারের পাশে যে ইঞ্জিন ওইখানে সিটে বসেছিল, ওই দুইটা ফ্রেন্ডই সাথে হেল্পারটা একদম ছিটকে বাসের সামনে কিছু পড়ে। তো গ্লাসে লেগে নাকি মাথা দুটাগুলো আলাদা হয়ে যায়, এত জোরে ধাক্কা লাগে মাথাগুলো ছিটলে যায়, মাথাগুলো আলাদা হয়ে যায়। এবং সেটাই সে ট্যাঙ্কের ভিতরে সাদৃশ্য করতে, মানে সেটাই সে ট্যাঙ্কের ভিতরে দেখে। পরবর্তীতে তো ম্যাচ করে ফেললো যে সে যেটা স্বপ্ন দেখেছে, সে যেটা স্বপ্নের থেকে উঠে ট্রাঙ্ক খুলেছে এবং বলে যে আমি ট্রাঙ্কটা যে খুলেছি নিজের হাতে খুলেছি, এবং একদম পুরো মাথা আমার ক্লিয়ার ছিল যে আমি ট্রাঙ্কটা খুলে দুটা মাথা দেখতে পাচ্ছি। এবং যেটা শুনলাম, মানে অনেক ঘটনা আমরা শুনি, এই ঘটনাটা পুরো ট্রাঙ্ক নিয়ে। এবং
ব্যাপারটা হচ্ছে এখানে যে ট্রাঙ্কটা ভেতরে কাটা মাছ তো অবশ্যই। আমার কাছে এখনো প্রশ্ন থেকে গেল যে ট্রাঙ্কটা হতো ঠান্ডা কেন হতো, আর এই পানির এবং উদ্দেশ্য এটাই পানির এটাই উৎস কোথা এটাই থেকে হচ্ছে আসতো? রাসেল ভাই পরবর্তী সময় ওই হুজুর বলে যে ট্রাঙ্কটা ফেলে দেওয়ার জন্য, এবং ট্রাঙ্কটা যেন ওই বাসায় না রাখে, তাকে কিছু পানি পড়া দেওয়া হয়, কিছু নিয়ম কারণ বলে বলে দেওয়া হয়। এবং তার বাবা মা বলে যে তোমাকে আর মানে মেসে থাকতে হবে না, তুমি হয় হোস্টেলে ব্যাক করো, আদারওয়াইজ অন্য বাসা নিয়ে থাকো। এই ট্রাঙ্কটা রাসেল ভাই পরবর্তী সময় আর রাখে না আর কি এই বাসাতে, কারণ ট্রাঙ্ক থেকেই তো লাস্ট এই 3-4 দিনে, ঈদের 3-4 দিনে তার সাথে লাইফের সবচেয়ে বড় ঘটনাগুলো ঘটে যায়। এবং তার দুটো ফ্রেন্ড যে হারিয়ে যাচ্ছে, তিনি এটা সংকেত পায় এটা। অদ্ভুত। রাইট। কি ভালো ছিল না? আমার মনে হয় যে অনেক ভালো ছিল ঘটনাটি। এবং এখন একটা যেটা কাজ করব সেটা হচ্ছে একটা অডিও ক্লিপে চলে যাই আমরা। আমরা একটা অডিও ক্লিপ শুনি। এই অডিও ক্লিপটি কিন্তু আবার নতুন। এটা পুরনো না। এই অডিও ক্লিপটি নতুন। চলুন একটি অডিও ক্লিপ শুনে আসি। একটু মিক্স করি আমরা। আমরা একটা মিক্স করে ফেলি এবং আমরা তার মাঝখানে ব্রেক ট্রেক যা নেওয়া নিয়ে নিবো মাঝে মাঝেই, সেটা নিয়ে আলাদাভাবে বলারও কিছু নেই। এবং আমরা মাঝে মাঝে এরকম নতুন নতুন কিছু অডিও ক্লিপ নিয়ে আসবো যদি টাইম পাই। চলুন একটা অডিও ক্লিপ শুনি। Boot FM. The night comes alive with grabbing form. রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আপনাকে আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ভালো আছেন। আমি মেহেদ হাসান শ্রাবণ, পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। 2016 আগস্ট মাস, দিনটি ছিল শনিবার। আমার পরিচিত একজন বড় ভাই আমাকে ফোন দেয়, শ্রাবণ তুমি কোথায়? আমি বললাম যে ভাইয়া আমি তো কালকে ট্রিপ থেকে ছিলাম কেবল ঢাকায়। তুমি বলে যে তুমি কি বাসায় নাকি রাস্তায়? আমি বললাম যে না ভাই আমি বাসায়। বলে রাতে আমার একটা ট্রিপ আছে, যেতে পারবা? যে কোথায়? বলে ভোলা। তা বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া যেতে পারবো, সমস্যা নেই। বলে ওরা 21,000 কিংবা 22,000 টাকা ভাড়া দিতে পারে, আর বকশিস যা দেয়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি পার্টিকে আমার নাম্বারটা দিয়ে দিয়েন, ওরা যেন আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে। তো আলামিন ভাই বললো যে আচ্ছা ঠিক আছে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবে। তো এই সুযোগে রাসেল ভাই আমি একটু ঘুমায় নিই। ঘুমানোর পরে ফ্রেশ হয়ে ঘুমাইছিলাম, দুপুর 2টা বাজে আমার মোবাইলে একটা ফোন আসে অন্যান্য নাম্বার থেকে। তাই ফোনটা রিসিভ করতে সালাম দিলাম। ওরা বলে যে আপনি কি শ্রাবণ? হ্যাঁ আমি শ্রাবণ। বলে আলামিন আপনার নাম্বারটা দিয়েছে, আপনি গাড়ি নিয়ে সন্ধ্যা 7টার ভিতরে ঢাকা মেডিকেলে চলে আসেন। তো যেহেতু রাসেল ভাই আমার গাড়িটা হচ্ছে মিরপুরের, তো 7টার ভিতরে আমি 5টায় রওনা দিলাম। 6টা 15-তে গিয়ে ওইখানে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে আরেকটা কথা বলে রাখি যে আমরা অ্যাম্বুলেন্সে সচরাচর 2জন ড্রাইভার থাকি। তো আমার সাথে যে ড্রাইভারটা, আমরা আগের দিন বগুড়া ট্রিপে ঘুরে আসি, তো উনি ওই দিন সকালে গ্রামে চলে যায়, ওনার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা। যাই হোক, তো আমি যখন ঢাকা মেডিকেলে, তখন ওনারা আমাকে ফোন দিল 7:30টায়। 7:30টায় যখন ফোন দিল, বললো যে আপনি কোথায়, গাড়ি নিয়ে গেটের সামনে চলে আসেন। তো আমি গেটের সামনে যথারীতি চলে গেলাম। এর আগে আমি একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে এটা যে যেহেতু এত লং এর পথ আমি একা যাবো, রাসেল ভাই যেহেতু শহরে থাকেন তাহলে বুঝতে পারবেন যে হসপিটালের সামনে হয়তো অনেক ধরনের বেকার লোকজন পাওয়া যায়। তো আমি একটা পিচ্চিকে পাইছিলাম, ওর বয়সটা মেবি 30 কি 40 ইয়ার হবে। তো ওরে আমি বললাম যে আমার সাথে যাবি? তো বললো যে কোথায়? আমি বললাম যে বলা যেমন ট্রিপে যাবি কিনা। তো বলে যে আচ্ছা ঠিক আছে যাবো, সমস্যা নেই। 7:45টার দিকে ওনারা গাড়ি নিয়ে যেতে বললো, গাড়ি নিয়ে গেলাম। এরপরে ওনাদের ডেড বডি উঠালো, আমরা 8টা 15-তে রওনা দিলাম। তো আমার ইচ্ছা ছিল এটাই যে আমি আসলে মাও ঘুরে যাবো, কিন্তু ওনাদের একটা পার্সন গাবতলীতে থাকার কারণে আমার গাবতলী ঘুরে আসতে হয়, অর্থাৎ আমার আরিশাফের এরিয়া যেতে হবে। যাই হোক, তো আমি গাবতলী আসি। গাবতলী আসার পর ওনাদের ওই পার্সনকে গাড়িতে নেই, আর পথে জিজ্ঞেস করছিলাম ওনাদের কাছে যে লোকটা কিভাবে মারা যায়। তো ওনারা বলছিল যে সুইসাইড, আর যিনি বলছিলেন উনি হচ্ছে ওই মেয়ের ভাই। যাই হোক, তো যখন রাত
10টা কিংবা 10টা 10 বাজে, তখন আমরা আরিচা ফেরিতে ঠিক 11:15টার দিকে ফেরি থেকে উঠা গাড়ি চালাইতেছি। তো ফেরি থেকে ওঠার পরে আমার কেমন যেন লাগতেছিল, ভাইয়া আমি কি বলবো, আসি ওভার গাড়ি চালাইতেছি চালাইতেছি, দেখি পৌনে 2টা কিংবা 1টা বাজে, তখন আনুমানিক বাইক আছে 2-3টা দম দিয়ে আমার গাড়িটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে আমি মনে করলাম হয়ে শেষ। তারপরে আমার পিচ্ছিকে বললাম যে পিছনে গ্লানে 5 লিটার অয়েল রাখা আছে, চলতে একটু বাইরে দে। তো ও বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো আমি ব্যাক বনেট খুলে দিলাম, ওরা গাড়ির গেট খুলে হয়তো প্রকৃতির ডাকে সারা দিতে নামে গেছিল, কিন্তু ও পিছনে যেতেই আমাকে ডাক দিল, ভাইয়া এদিকে আসেন। আমি গেট খুলে লাফ দিয়ে চলে গেলাম। কিরে কি হয়েছে? তুমি চুক একটা শব্দ পাচ্ছি, আসলে আমি ক্লিয়ার কানে শুনতেছি। মেবি কে যেন চুক করে মজা করে কি যেন খাচ্ছে। আমি আর দেরি করলাম না, গ্লানের মুখ খুলে কিছু অয়েল ছিটিয়ে দিলাম। শব্দ গেল। আমি ওর গিয়ে বললাম তুই গাড়ির ভিতরে গিয়ে বস। আমি ওকে কিছু বুঝতে দিলাম। তারপরে ও গাড়ির ভিতরে গিয়ে বসে, আমি গাড়িতে অয়েল নেই, 3বার চেষ্টা করে সেলফ মারার পরেও আমার গাড়ি স্টার্ট হয় না। তো আমি ওনাদেরকে বললাম যে আসলে ধাক্কা দিয়ে স্টার্ট করতে হবে, এছাড়া কিছু করার নেই। কিন্তু ভাইয়া যেহেতু অটো গাড়ি, তো ধাক্কা দিয়ে স্টার্ট করা সম্ভব হয় না। এরপরে যাই হোক অনেক কষ্টে সেলফে আমি স্টার্ট করলাম। সামনে গিয়ে যখন পাম্পে ঢুকলাম তেল দিব, আমি বললাম যে পিছিয়ে বললাম টাঙ্কি ফুল করতে বলো। তো টাঙ্কি ফুল করলো, আর আমি স্টার্টিং এ বসা ছিলাম স্টার্টিং সিটে। আর যখন আমি বিল দিতে নামিয়ে যাবো, কারণ আমি গাড়ির ভিতর থেকে টাকা গুছাইতেছিলাম, বিল দিতে নামিয়ে গেলাম ডাইন সাইড যা নাইমে গাড়ির পিছন দিয়ে যাচ্ছি, দেখছি গাড়ির পিছন থেকে রাত পড়তেছে। তো আমি অবাক, আর ভাবলাম যে তোষমারাম করা লাশ, রক্ত পড়তেও পারে, স্বাভাবিক কিছু না। বিল পেমেন্ট করে আসলাম, গাড়ি চালাইতেছি। আর জিজ্ঞেস করলাম যে আপনারা কিভাবে ডেড বডি নিলেন, রক্ত বের হচ্ছে, আসলে বুঝতে পারলাম না। তোর আসলে ওনারা যেটা বলে সেটা শুনে আমি একেবারে পুরোটাই অবাক হয়ে গেছিলাম যে আপনি কি বলেন, 4টা তলের ভিতরে ডেড বডি, এর ভিতর থেকে রক্ত বের হবে, এটা সম্ভব? যাই হোক আমি আর কাউকে কিছু বুঝতে দিলাম না, আমি আমার মতো করে গাড়ি চালাচ্ছি। রাত্র যখন 3টা কিংবা 3:15 বাজে, তখন আমি বরিশাল শহর ক্রস করি। আর এর ভিতরে রাস্তায় গাড়ি যেভাবে চালাইতেছিলাম, আমি 90 ওভারও চালাইছি, কিন্তু আমার মনে হয় না গাড়ি 40-এও চলে। যাই হোক 3:30টায় বরিশাল শহর ক্রস করার পরে যখন আমি, যারা বলা গেছেন হয়তো বা তারা চিনতে পারবেন, লাহারাত ফেরিঘাট, ওইখানে রাতে ফেরি চলে না। আজানের ঠিক হয়তো বা মোটামুটি আইডিয়া করতেছি যে 45 মিনিট আগে আমি লাহারাত ফেরিঘাট পৌঁছাই। তো ভাইয়া ওখানে রাতে ফেরি চলে না দিন ছাড়া। তো ফেরির জন্য ওয়েট করলাম। আমার এই পিচ্ছিকে জিজ্ঞেস করলাম চা খাবি কিনা, ওনাদেরকে জিজ্ঞেস করলাম চা খাবেন কিনা। তো সবাই মিলে আমরা চা খেলাম। কোনো দোকান খোলা নেই, একটা দোকান খোলা আছে। মেবি উনি একটু পয়সগার টাইপের লোক, পাঞ্জাবি পরা ছিল, টুপি মাথায় ছিল। বললাম যে কাকা চা হবে? তো আমাদেরকে চা দিন। তো আমাদেরকে 5টা চা দিল। আর আমি চা, আর রাসেল ভাই যেহেতু আমি স্মোক করি 2টা সিগারেট নিয়ে কাকাকে বলে গেলাম, কাকা পিসি যা নেয় ওকে দিয়ে দিয়েন। তো এই বলে আমি ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে একটু সাইডে গেছিলাম, যেহেতু আমি সিগারেটটা ধরাইছিলাম, তো এই জন্য একটু সাইডে চলে গেছিলাম। আর ওনারা যে যার মতো খায়া চলে যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো রাসেল ভাই এটা, যে আমি ভাবতেও পারিনি অ্যাম্বুলেন্স আজকে মনে করেন যে প্রায় 4 থেকে 5 বছর সার্ভিস আমার অ্যাম্বুলেন্সে, এরকম ঘটনা আমি কখনো কোথাও ঘটেনি। আমি যখন কাপটা ফেরত দিতে যাই, ওখানে কোনো দোকানই খুঁজে পাই না, কোনো দোকানই নাই ওখানে। যাই হোক, তো আমি কাপটা গাড়ির ভিতরে নিয়ে চলে গেলাম। আর গাড়ির ভিতরে নিলাম যেন পিছিয়ে দেখতে না পারে, তাইলে হয়তো ওর ভিতরে একটা কনফিউজ কাজ করবে যে আসলে কাপটা কেন নিয়ে আসলো। কিছু বুঝতে দিলাম না। মনে হয় আধা ঘন্টা পরে আমাকে ফেরিতে ওঠার জন্য বললো, আজান দিল, এজন্য ফেরিতে ওঠার জন্য বললো। ফেরিতে উঠে গেলাম।
তারপরে ফেরি পার হলাম আহ 9:30 কিংবা 9:15 বাজে, তখন ভোলা সদর আমরা পার হই। যেহেতু আমরা যাচ্ছি চরফ্যাশন, একেবারে 12:15 পৌঁছাই ওই বাড়িতে। তো আমি পিচ্চিকে বললাম যে একটা বালতি নিয়ে গাড়িটার পানি মেরে রক্তগুলো একটু ধুয়ে ফেল। ও যথারীতি ওই কাজ করতেছিল। আর আমার ভিতরে একটা কনফিউজ কাজ করতেছিল যে আসলে বাইপাসে আমার এই ঘটনাটা হয়েছে এর কারণটা কি। তো কফিন বক্স খুললে আসলে আমরা কখনোই ডেড বডির মুখ দেখি না, এটা আমাদের কাছে পসিবল না। তো আমার ভিতরে এটাই কাজ করতেছিল, এটা আমাকে দেখতেই হবে যে আসলে ওখানে কি হয়েছিল। যখন কফিন বক্স খুলে তখন ওই ডেড বডি ডান পায়ের নিচের অংশ বাঘের নখ দিয়া খামসালে যেরকম একেবারে মাংস টাংস সব উঠা যায়, ঠিক ওই ধরনের কিছু হয়েছিল। আর 3টা ফিঙ্গার ছিলই না একেবারে টোটাল। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি আপনারা ওইখান থেকে দেখে নেন না যে এগুলো ছিল কিনা। ওরা বলে যে হ্যাঁ, সবকিছুই ঠিক ছিল, বাট আমরা তো দেখেই নিছি, আমার আর কিছু বুঝতে বাকি নেই যে যা কিছু হয়েছে ওই বাইপাসে। যাই হোক, এরপরে যখন এটা দেখার জন্য আমি কখনোই রাসেল ভাই তৈরি ছিলাম না, সেটা হলো এটা যে 30শে মে পারিবারিক আবদ্ধ ভাবে আমি যাকে লাইফ পার্টনার করি তার ফেসটা, ওটা দেখে আমি প্রায় 3-4 মিনিট একভাবে তাকিয়েছিলাম যে এটা কি করে সম্ভব, সে এখানে কিভাবে, এটা কেমনে সম্ভব, আমি কি সত্যি দেখতেছি। আমি একভাবে তাকিয়েছিলাম। যাই হোক, একটু পরে ওই ছোট আইসা আমাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে আমাকে বললো যে ভাইয়া, গাড়ি তো পানি মারছি, 4 চাকায় পানি মারছি, প্লাস গাড়ির ভিতরে ধুইছি, তো আপনি কি যাবেন? ও যখন আমাকে ধরলো, আমি আর মনে হয় যে আমি মাথা ঘুরে পড়ে যাবো এই অবস্থা। তো বললাম আমার একটু ধর, আমি যেন গাড়ির সিটি গিয়ে অবস্থা। সিটি গিয়ে কিছুক্ষণ বসলাম, ওয়েট করলাম। ওইখান থেকে আমার ওয়াইফকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম যে তুমি কোথায়? বলে আমি বাসায়। তো ওই জিজ্ঞেস করলো হঠাৎ করে এরকমের প্রশ্ন কেন, তুমি আমার কোথাও দেখছো? বললাম যে না, এমনিতেই, আমি পরে বলবো। এই বলে আমি ফোন রেখে দিলাম। তো রাসেল ভাই আমার বাসা যেহেতু বরিশাল, তো আমি ভোলা থেকে বরিশালে এই রোডে আসতেছিলাম। আসার সময় বললাম যে আমি ঢাকা যাচ্ছি, হয়তো আজকেও গাড়িতে উঠতে পারি, যদি যেতে পারি তাহলে আজকেও গাড়িতে উঠতে পারি, নয়তো কালকে আমি বাড়িতে আসতেছি। আর যখন আমি আসার সময় লাহারাট ফেরিঘাট পার হই, তখন ওখানে দিনে বেশ কিছু দোকান খোলা ছিল। ওনাদেরকে আমি যখন জিজ্ঞেস করি যে এখানে একটা চায়ের দোকান ছিল, এই দোকানটা আসলে মেবি কোথায়, রাতের ভিতরে কোথাও কোথায় উধাও হয়ে গেল, সবাই বলতেছে আপনি কি বলতেছেন, আপনি কি পাগল হয়ে গেছেন, যে এখানে চার দোকান ছিল। আসল ভাই, কাপটা আমার কাছে এখনো আছে বাসায়, আর ওই কাপটার একটা পিকও আছে আমার কাছে। তো আমি আসলে এতটাই অবাক হয়েছিলাম যে আমরা চা খাইছি, বাট কাপ দিতে গেছি, সেখানে দোকান নেই। আর আমি যাকে দেখলাম সে 30শে মে আমি যাকে বিবাহ করলাম তারই ফেস। আমি আসলে পুরো নার্ভাস হয়ে গেছিলাম অনেকটাই। তারপরে এটাই মাথায় ছিল যে ও তো আর ড্রাইভ করতে পারে না, গাড়ি আমাকেই নিতে হবে। বাসার সামনে যখন আসি, আমাদের বাসার সামনে, তো সেখানে গাড়ি আমি রাখি, রাইখা কাপটা বাসায় রেখে যাই, কাপটা আর নেই না। তারপরে চলে যাই ঢাকায় ওই টাইমেই, পরে ঢাকায় চলে যাই। তো ঢাকায় পৌঁছাইতে আমার প্রায় 12টা বাজে। 12টা বাজে আমি গাড়ি বুঝ দিয়ে ওই দিন রাতেই একটার গাড়িতে আমি আবার উঠি। অবশ্য একটার গাড়ি বলতে কাটা লাইনে আমার আসতে হয়, তো কাটা লাইনে আমি চলে আসি। আসার পরে কিছুদিন পরে আসলে ভাই আমি যখন মনে করেন যে আবারও এই কাজে আবার যখন চলে যাই, কিন্তু আমার ভিতরে একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে এটা যে আমি আমার ওয়াইফকে দেখলে রাসেল ভাই স্মৃতিটা কখনোই বুঝতে পারি না। ওই স্মৃতিটা আমার মনে আইসা যায় যে আমি এটা কি দেখলাম, এটা কি হলো, আদৌ এটা কি আমি বাস্তব দেখলাম নাকি হ্যালুসিনেশন, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। তো আসলে কে কি রকমের ভাবে আমি এটা জানি না। এরকমের জিনিস যাদের সাথে হয়, হয়তো বা তারাই বিলিভ করতে পারে যে এটা কতটা ভয়ানক বা কতটা মানুষকে তারা কইরা বেড়ায়। তারা ছাড়া এটা আর কেউ বুঝবে না। তো আসলে এখনো আমার ওয়াইফের আমি স্মৃতি বুঝতে এই স্মৃতি আপনাকে আজ বেড়ায় সবাই এসে আমার যদি একবারে প্লিজ
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময় রেডিও ফুর্তি রেডিও এফএম। আমি রাসেল আপনার সাথে তো আছি এবং ফিরে এলাম আবারও। আর সে সাথে আমরা চলে যাব এবার 11-এও না, 18-এও না, আমরা চলে যাবো 2014-এ। এবং 2014-এ আমরা এটা হচ্ছে মে মাসের 9 তারিখ ছিল। দেখেন, আমরা মে মাস দিয়ে শুরু করেছিলাম, এটাও মে মাস। মে মাসের আশেপাশে আমরা ঘোরাফেরা করছি এবং সেদিন আমাদের স্টুডিওতে এসেছিলেন তৃণা, এবং তিনি একটা ঘটনা শেয়ার করেছিলেন আমাদের সাথে। এবং আমি আশা করছি যে এই ঘটনাতে আপনার ভালো লাগবে। এবং যেমন আমরা কল করেছিলাম, তাকে কল করে তুলেছিলাম যে ঘটনাটি সত্যি না, আমাদের জানিয়েছিলেন যে ঘটনা। তো আমরা থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি তৃণা বলছি মালিবাগ থেকে। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা খুব রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং আর আমাদের পাশের বিল্ডিং এর মাঝখানে একটা আনইউজড জায়গা আছে, তো ওই জায়গাটাকে নিয়ে। তো ঘটনা যেদিন, এটা ছিল শুক্রবার। তো আমাদের পাশের বাসার আন্টি, 3 তলার আন্টি, হাজবেন্ড রাতে আসতে একটু লেট হচ্ছিল, তো আন্টি জেগেছিলেন। তো রাত যখন 2টা বাজে, আন্টি কিচেনে যান কোনো একটা কাজে। তো আন্টির যে জানালাটা, কিচেনের জানালাটা হচ্ছে কি ওই আনিস জায়গাটার ওই দিক দিয়ে। তো আন্টি কোন একটা কারণে ওই দিকটায় চোখ পড়ে। তো আন্টি দেখেন যে আমাদের দুটা বাসার মাঝখানে যে ডিভাইডার ওয়ালটা, তো ওই ওয়ালটার উপরে কিছু একটা বসে আছে। তো আন্টি ভাবেন যে মনের ভুল নাকি, একটু ভালো করে দেখেন। জানালা দিয়ে দেখছেন? হ্যাঁ, আচ্ছা, জানালা দিয়ে দেখছেন। তো আন্টি আবার একটু ভালো করে দেখেন। তো দেখেন যে ওটা হচ্ছে গিয়ে উপরের সাইডটা মানুষের আর নিচের সাইডটা বিড়ালের, অনেক বড় আকৃতির একটা জিনিস বসে আছে ওটার উপর। তো ওটার চোখটা জলজল করছে, আন্টির দিকে এক নজর তাকিয়ে আছে। তো আন্টি অনেক ভয় পেয়ে যান। তো আন্টি দোয়া করতে থাকেন, কিন্তু দেখেন যে অনেকক্ষণ হয়ে গেছে জিনিসটা লুটতেছে না জায়গাটা থেকে। তো আন্টি ভাবেন যে এখন তো আর দেখা ঠিক হবে না, আমি ভিতরে চলে যাই। তো আন্টি দোয়া করতে করতে ভিতরে চলে আসে। তো আসার সাথে সাথেই আন্টির অনেক বমি শুরু হয়। তারপর আন্টি একদম বিছানায় পড়ে যান। তো তারপরের দিনের ঘটনা, স্যাটারডে। তো আন্টি হচ্ছে পরের দিনের ঘটনা, আমাদের পাশের বিল্ডিং এর ওই 3 তলারই পাশের ফ্ল্যাটের হচ্ছে স্যানিটারি লাইনে একটি সমস্যা দেখাবে। তো মিস্ত্রি আনা হয় এই জন্য। তো ওই মিস্ত্রি ওই 3 তলা সানসিটে দাঁড়িয়ে কাজ করছিল। আর আমাদের জানালাটা ওই আনিস জায়গা, ড্রয়িং রুমের জানালা যেটা, ওই আনিস জায়গাটার ওই দিক দিয়ে। তো আমাদের ওখান থেকে মিস্ত্রির পাগুলা দেখা যাচ্ছিল যে কাজ করছে। তো 2টা বাজে তখন, ভর দুপুর। তো আমরা খেতে বসি। তো একটা অনেক জোরে আওয়াজ শুনি। তো দেখি যে মানুষ অনেক চিল্লাচিল্লি করছে। তারপরে বলছে যে ওখানে একজন পড়ে আছে। তো আমার বাবা, আমরা দেখি যে জানালাটা দিয়ে দেখি যে একটা ওই মিস্ত্রিটা ওই জায়গাটা, সেম জায়গাটাতে ওয়ালটার উপর কারেন্টের তারে জড়িয়ে পড়ে আছে। তো আমার বাবারা সাথে সাথে নিচে যায়, বাস টাস দিয়ে নামায় লোকটাকে, নামিয়ে অনেক তেল টেল দেয়, কিন্তু দেখে যে মারা গেছে লোকটা। তারপরে আন্টি পরের দিন আমাদেরকে কাহিনীটা বলেন যে সেম ওই জায়গাটাতেই, যে জায়গাটাতে বিড়াল আর মানুষ আকৃতির মানুষটাকে দেখেছিল, তো ওই জায়গাটাতেই পড়ে মারা যায় মিস্ত্রিটা। মিস্ত্রিটা পড়ারও কারণ ছিল না, কারণ সানসিটটা অনেক বড় ছিল, আবার মিস্ত্রিটা রশি দিয়ে বাঁধা ছিল তাদের থেকে। সুতরাং এই ব্যাপারটা পড়াটাই খুবই অস্বাভাবিক হয়েছে। আচ্ছা, তারপরে? তো এই জানালাটার কারণে আমাদের বাসায় ড্রয়িং রুমটাতে অনেক সমস্যা। আচ্ছা, আপনি একটা কথা বলেন যে আপনাদের ড্রয়িং রুমে কোন ধরনের সমস্যা হয়েছে, তাই একটু শুনে। ভাইয়া, আমরা আসলে কেউ একা ঘুমাতে পারি না। এইটাই যে আপনারা সবাই, আপনাদের বাড়িতে আরো রুম থাকা সত্ত্বেও আপনারা পরিবারের সবাই একটা রুমে ঘুমান। এটা আমরা একটু পরে আসতে চেয়েছিলাম এই প্রসঙ্গে। এটাই সবচেয়ে বড় ব্যাপার, যে একটা পরিবারকে পুরো একটি ঘরে বাস করতে হচ্ছে কোন একটা কারণে। আচ্ছা, সবাই মিলে একসঙ্গে কেন ঘুমান? হচ্ছে গিয়ে আমাদের ড্রয়িং রুমটা যে, ওটা পাশে হচ্ছে গিয়ে আমার রুম যেটা। তো ড্রয়িং রুমটাতে ঘুমালে হয় কি, যে বাজে ধরনের স্বপ্ন দেখা হয়, যে ঘুমায় সেই দেখে। তারপরে হচ্ছে দরজায় নক হয় উপর থেকে, ছাদে মনে হয় যে মানুষ বাড়ি দিচ্ছে এরকম। কিন্তু আমাদের কেয়ারটেকারকে ওখানে পাঠানো হয়, কিন্তু দেখা যায় আওয়াজ কিন্তু কন্টিনিউ হচ্ছে, তখন আমরা শুনছি, কিন্তু কেয়ারটেকার উপরে গিয়ে দেখে কিছু নাই।
তারপরে হচ্ছে গিয়ে আমার রুমে শুলে মনে হয় যে মাঝখানের রুমটা যেটা ড্রয়িং রুম ওইখানে হচ্ছে মানুষ হাঁটছে, অনেক মানুষ আছে এরকম মনে হচ্ছে। তারপরে আমার এই জন্য এই রুমে আমরা কেউ থাকি না, এই পাশের রুমে থাকলেও আমাদের ঘুমাতে পারি না রাতে, অনেক সমস্যা হয়। তো মাঝখানের রুমে তো থাকিই না, আবার মাঝখানের রুমে আমার নানা যেদিন মারা যায়, তো আমাদের আমাদের বাসায় মারা যায়, আমার রুমে মারা যায়। তো আমার নানি আর আমার মামিরা ফ্লোরিং করে ওই ড্রয়িং রুমে ঘুমিয়েছিল। তো আমার নানি স্বপ্ন দেখছে যে ওই জানালাটা দিয়ে যে আমার মারা যে ভাই বোনরা যা আছে তাদের নিয়ে আমার নানা চলে যাচ্ছে, সবাইকে বের করে নিয়ে চলে যাচ্ছে যে আসো আমার সাথে চলো। ওই জানালা দিয়ে বের করে নিয়ে হ্যাঁ, যাচ্ছে। ওই জানালাটা দিয়ে। আচ্ছা। তারপরে হচ্ছে আমার বোন যে নতুন হয়েছে তৃপ্তি, তো ওকে রাতে ওই রুমটায় নেওয়া যায় না, নিলে মানে অস্বাভাবিক আচরণ করে, ওকে ধরে রাখা যায় না, এত কাঁদে। তো ওর জন্য হুজুর আনা হয় যে এত এই সবার ওর এমন কেন সমস্যা হয়। তো হুজুর বলে যে এই জায়গাটার কারণে আমাদের এই রুমটা ভালো না, তো এই রুমটা বন্ধ করতে হবে, নাহলে আমাদের অনেক সমস্যা। ভূত দেখেছেন, আপনার বাবা একটু আছেন, আমি ওনার সাথে একটু কথা বলি। এবং সেই বাসাটাতে আপনারা সবাই একটি রুমে থাকছেন, এটা যদি একজন ভয় পেত সেটাতে মানে বাচ্চা একজন মেয়ে তিনি ভয় পেয়েছেন, বা বাচ্চা কাচ্চা ছেলে ভয় পেতে পারে, বা মোটামুটি আমাদের যে কোনো এজের যে কেউ ভয় পেতে পারে। হ্যাঁ, একদম মানে পূর্ণ বয়স্ক একজন মানুষও ভয় পেতে পারে, কিন্তু আপনি তো আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি কি সেই রুমে কোনোদিন থাকার চেষ্টা করেছিলেন এবং আহ, আসলে আছে এরকম কোনো পরীক্ষামূলক ভাবে বা কোনো আগ্রহের বশে কোনোদিন কি ওই রুমে থাকার চেষ্টা করেছিলেন বা আলাদা থাকতে চেষ্টা করেছিলেন আপনি? জি, ধন্যবাদ। আমি এই ঘটনা ঘটার পরে আমি নিজের থেকে একদিন মানে ওই রুমে থাকতে যাই, যে দেখি ঘটনাটা কি সত্যি কিনা। আমি ওই রুমে ঘুমাতে যাই, ঘুমার রাত 12টা 1টা যখন বাজে, তখন হঠাৎ করে মনে হচ্ছে যে আমার মাথার উপরে কি যেন শব্দ হচ্ছে, ঠক 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 করে শব্দ হচ্ছে। তখন আমি নিচে দরজা খুলে দেখি যে আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না। পরে নিচে ওই যে বাড়িওয়ালার যে কেয়ারটেকার আছে, কেয়ারটেকারকে নিয়ে ছাদের উপরে চলে যাই সোজা, লাইট টাইট নিয়ে গিয়ে দেখি যে ছাদের উপরে কোনো কিছু নাই। আচ্ছা। পরে আবার আসে শুইতে যাই, শোয়ার পরে দেখি যে আবার ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। এরকম ভাবে যখনই শুইতে যাই, একা একা শুইতে যাই, তখন ঠক ঠক করে আওয়াজ হয়, যার কারণে আমরা ভয়ে আর ওই রুমে কেউ ঘুমাইতে চাই না। লেখার হাত খুব ভালো, সুতরাং সন্দেহ আমার আরো বেড়ে গেল। আমি ভাবলাম যে আসলেই এরকম কোনো ঘটনা কিনা। উনি ফোন নাম্বার কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি যে আপনি বরাবরই ভালো থাকেন এবং ভালো থাকারই দলে। আমি সরওয়ার হোসেন, আমি আশুলিয়া থাকি। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল 2011 সালের রমজান মাসে। নারীদের গ্রামটা অজপাড়া গ্রাম বলতে যা বোঝায় ঠিক তাই। এখনো ওই গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি। গ্রামে পাকা রাস্তা বলতে ইটের তৈরি রাস্তা। ওই গ্রামে কেবলমাত্র গ্রামীণ সিম ছাড়া কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না। এমনকি ওই গ্রামে এফএম রেডিও পর্যন্ত চলে না। নিশ্চয়ই বুঝতে পারছি যে আজ
বেড়ানো শেষে এবার আমার বাসায় ফেরার পালা। নানি বাড়ি যেতে হলে বড় একটা নদী পার হতে হয়, যার এগিয়ে আসছে। বৃদ্ধ লোকের উচ্চতা দেখলে যে কেউ অবাক হবে। লোকটির উচ্চতা স্বাভাবিকের চাইতে বেশি নেই। লোকটির পরনে ছিল লম্বা লম্বা সাদা পাঞ্জাবি, ভর্তি সাদা সাদা দাড়ি। ওই নদী পার হতে ৪৫ মিনিট সময় লাগে। ওই বৃদ্ধ লোকটাকে ট্রলারে তুলতে না তুলতেই কিভাবে ৪৫ মিনিট। কোনো মতে নিজেকে সামাল দিয়ে বাস স্টপে পৌঁছানোর জন্য টর্কির উদ্দেশ্যে রওনা হলাম। সময়ের ব্যবধানে টর্কি পৌঁছেও গেলাম, কিন্তু টর্কি গিয়ে দেখি আরেক ঝামেলা। টর্কি টু বরিশালের লোকাল বাস চালকদের কোনো একটা কারণে ধর্মঘট চলছে, তাই আজ কোনো লোকাল গাড়ি চলবে না। এখন বরিশাল যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা বাস। আমি আমার থেকে প্রায় ২০ হাত দূরে একটা বাসের কাউন্টার, এবং কাউন্টারে প্রায় ৩০ থেকে ৪০ জন লোক বরিশালগামী বাসের জন্য ওয়েট করছে। আমার পেছনে ঠিক হাত দুয়েক দূরেই পান সিগারেটের দোকান। আমি দোকান থেকে সিগারেট কিনে এনে আবারও ঠিক ওই স্থানেই দাঁড়িয়ে রইলাম, সিগারেট টানছি। এর মধ্যে দেখি কোথা থেকে ওই বৃদ্ধ লোকটি এসে হাজির হয়েছে। এসে বলল, তুমি তো বরিশাল যাবা তাই না? দাঁড়াও, একটু পরেই বাস আসবে, আমিও বরিশাল যাব। আমরা দুজনে কেউই বাস থামানোর জন্য ইশারা করি নাই। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে, বাসটি কাউন্টার এবং যাত্রীগুলোকে দেখে প্রায় ২০ হাত দূরে আমাদের কাছে এসে থেকেছে। বৃদ্ধ লোকটি বলল, বাসে ওঠো, নইলে যাবেন। তাহলে উনি বাসে উঠলেন না কেন? আমি ওই বৃদ্ধ লোকটিকে খোঁজার জন্য বাস থেকে নেমে গেলাম, কিন্তু ওই লোকটিকে কোথাও দেখতে পেলাম না। দোকানের মালিক উত্তর দিলেন, আপনাকে তো একাই দাঁড়িয়ে থাকতে দেখলাম। আপনি কোন বৃদ্ধ লোকের সাথে, আপনি কোন বৃদ্ধ লোকের কথা জিজ্ঞেস করছেন? আর আপনি তো বাস থেকে নেমে এলেন, আপনি বাস থেকে নেমে এলেন কেন? ঠিক আছে, দোকানের মালিকের
আমার বাসায় ফোন দিয়ে বললাম বাস বন্ধ। ঘন্টা দেড়েকের মধ্যেই বাসা থেকে গাড়ি আসলো। আমি আমাদের গাড়িতে করে 2012 সালের 24 অগস্ট আমি আমি যে কোনো একটা কারণে বাসায় কাউকে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে গেছি। লঞ্চে গাড়ি ভাগ বাজে দেওয়া হবে। কিন্তু কথা মতো রাত 10টার লঞ্চে টিকিট কাটলাম। রাত 10টা 13 মিনিটে লঞ্চ ছাড়লো। লঞ্চের নাম ছিল MV ওয়াটার কিং 2009। গ্রাম্য লঞ্চ হওয়ার কারণেই এই লঞ্চটি বেশ ছোট। আমি হাঁটতে হাঁটতে লঞ্চের ছাদে গেলাম। লঞ্চের ফোকাস লাইটের সাথে হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরলাম। সিগারেট টানছি, এমন সময় দেখি একজন মুরব্বী টাইপের লোক লঞ্চের এক কোনায় কোনাকুনি হয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগিয়েছে। সবসময় এই পথে যাওয়া আসা করে, তাই সে জানে পশ্চিম দিক কোন দিকে। বাতাসের তোড়ে লোকটির নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল। বাতাসের কারণে বারবার সিজদা, লোকটির জায়নামাজ তথা গামছাটা উড়ে যাচ্ছে, এতে লোকটির সিজদা দিতে অসুবিধা হচ্ছিল। তাই আমি লোকটিকে হেল্প করার জন্য উদ্দেশ্যে এগিয়ে গেলাম। আমি তার কাছে গিয়ে গামছাটা এক হাত দিয়ে চেপে ধরলাম এবং যাতে গামছাটা না ওড়ে। নামাজ পড়ার শেষে উনি তোমার সাথে আমার সেলিমপুরে দেখা হয়েছিল, তুমি তো বাসা থেকে কাউকে না বলে বেরিয়ে গেছো। বিষয় হচ্ছে বৃদ্ধ লোকটি আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, এমনকি আমার বন্ধুর বাবার নাম পর্যন্ত বলে দিল। আমার মাথার ভেতরে কেমন যেন কুয়াশা নেমেছে। হঠাৎ করে উনি বললেন, আমি একটু পানি খাওয়াতে পারবে? আমি পানি কেনার জন্য ছাদ থেকে নিচে নেমে এলাম এবং পানি কিনে আবার ছাদে গেলাম, কিন্তু ছাদের কোথাও ওই বৃদ্ধ লোকটি নেই। ওই বৃদ্ধ লোকটিকে আমি ড্রাইভারের রুম সহ পুরো লঞ্চে তন্ন তন্ন করে এই লঞ্চ থেকে নেমে যাবে, তাহলে আপনি কোথায়? ঘটনার পরিপ্রেক্ষিতে আমার অসম্ভব মাথা নাকি শুরু হয়ে গেল। রাত প্রায় 2টা। আমি সিদ্ধান্ত নিলাম ওই সময় ঘুমিয়েছি। সে বলল, ভাই ভাগবা চলে এসেছে। আমিও লঞ্চ থেকে নেমে গিয়ে দেখি সত্যিই ভাগবা চলে এসেছে, কিন্তু ঘড়ির টাইম দেখে আমার মাথায় বাজ পড়লো কেবল রাত 3:30 বাজে। কিন্তু আমার বন্ধু তো বলেছিল রাত 8টা 8:30, সকাল বলেছিল 8টা 8:30 বাজবে। লঞ্চ থেকে ভাগবা ঘাটে কেবলমাত্র আমি একাই নেমেছি। এখন এখান থেকে আমি এখন একা একা কোথায় যাব? বন্ধুর গ্রামে আমি এই প্রথম এসেছি, তাই এই গ্রামের রাস্তাঘাট আমি কিছুই চিনি না। এটিও অজপাড়াগা। খুলনার কেউ যদি এই মুহূর্তে ঘটনাটা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আমার কাছে টর্চ লাইট বা ওই জাতীয় কোনো কিছুই নেই, তাই অগত্যা দাঁড়িয়ে রইলাম। মশার কামড় খেতে খেতে এক পর্যায়ে আমি অধৈর্য হয়ে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম হাঁটা শুরু করব, যা হবে হবে। কিভাবে সেই কাজ। আমি হাঁটা শুরু করলাম। আমি যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি তার এক পাশে ফাঁকা বড় বিল আর এক পাশে নদী। তাই ওই বাড়ির লম্বা খাড়া শিকড় দেখতে পাচ্ছি। অন্ধকারের মধ্যে তলিয়ে গেলাম। অন্ধকারে নিজের হাতটাও দেখতে পাচ্ছি না। পরিবেশটা কেমন যেন ভুতুড়ে টাইপের মনে হচ্ছিল। আমি বৃদ্ধ লোকটি বললেন, সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে বসে থাকবো, আজান দেবে, তারপর তুমি এখান থেকে বের হবে, তার আগে নয়। মসজিদের পেছনে বৃদ্ধ লোকটির কথা মতো আমি মসজিদে গিয়ে বসে রইলাম, কিন্তু মশার কামড় আর সহ্য করতে পারছি না। অগত্যা হাঁটা শুরু করলাম। মিনিট 2 হাঁটার পর কে যেন পেছন থেকে বজ্র কণ্ঠে আমার নাম ধরে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি ওই বৃদ্ধ লোকটি রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়েছে। সে বলে উঠলো, তোকে না বললাম আজান হওয়া পর্যন্ত আগ পর্যন্ত মসজিদ থেকে বের হবি না? যা,
মসজিদে গিয়ে বয়, আজান হবে তারপরে মসজিদ থেকে বের হবি। এটা তোর কাছে রাখ, সব সময় এটা তোর কাছে রাখবি, এটা কখনো হাতছাড়া করবি না, কোনোদিনও এটা খুলবি না। কথাগুলো বলে বৃদ্ধ আবারও উল্টো পথে চলে গেল। আমি আবারও মসজিদে ফিরে গেলাম। হঠাৎ ওই মুরব্বীর কথাও খেয়াল হতেই মনে পড়ল, ওই মুরব্বীর পা থেকে মাথা অব্দি স্পষ্ট দেখেছি, কিন্তু ওনার হাতে তো কোনো আলো ছিল না। তাহলে এত অন্ধকারের ভেতর আমি কিভাবে? কিছুই বুঝতে পারছি না। আমার সাথে বসে বসে ওনার দেয়া ওই জিনিসগুলো দেখতে লাগলাম। কিছু একটা ভেতরে যে জিনিসটা আছে সেটা লোহার কিছু একটা হবে, এবং ওই জিনিসটার আকৃতি চৌকোনো চৌকোনা। বেশ কিছুক্ষণ পর আজান দিল। আজান শেষ হওয়ার কিছুক্ষণ পর আমি রাস্তায় নেমে হাঁটা শুরু করলাম। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমি সরাসরি আমার বাসায় গিয়ে আমি পেলাম। এই গ্রামে আগেও কখনো আসিনি। আমি কিভাবে বিলের ওই বিদঘুটে রাস্তা দিয়ে একা একা এলাম? আমি কাউকে কিছু জিজ্ঞেস করি নাই, কিন্তু কিভাবে আমি একা এতটা পথ চিনে এলাম? আমার বন্ধুর নাম ধরে ডাক দিলাম। আমি আর আমার প্রেশার নিতে পারছিলাম না, তাই বৃদ্ধ লোকটির দেয়া ওই জিনিসটা খুলে দেখাচ্ছে। জাস্ট জরি মেশানো লাল কালি দিয়ে গোটা কয়েক অক্ষরে লেখা, তবে না খুলতে নিষেধ করেছিলাম। জিনিসটা যখন আমি খুলেছিলাম তখনও বুঝতে পারছিলাম না ভেতরে 4 কোণা লম্বা লোহা জাতীয় কিছু একটা আছে, কিন্তু খোলার পরেই সেটা অদৃশ্য হয়ে গেল কিভাবে। আমার বন্ধু বের হয়ে এসেছে, ওকে বললাম চল চা সিগারেট খেয়ে আসি। চা সিগারেট খেয়ে বিল দিয়ে আসার সময় বন্ধু আমাকে জিজ্ঞেস করলো, এতটা পথ একা এলে কিভাবে? তখন বন্ধুকে সব খুলে ফেললাম এবং এই কাগজটা বের করে দেখাতে গেলাম, কিন্তু পকেটের কোথাও আর কাগজটা খুঁজে পাইনি। অথচ একটু আগেও চা সিগারেটের বিল দেবার সময়ও কোনো ঘটনা কিনা আমি জানি না, তবে আমি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে। আমার ঘটনাটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। বাসা হচ্ছে নাম মোহাম্মদ সারওয়ার হোসেন, সেনহাটি, দিঘলিয়া, খুলনা। FM, the night comes alive. অলরাইট, আমরা এবার 2014 হয়েছে 16, আমরা 16 যাই, এবং 16 খুব বেশি দিন আগে না, এবং 16 থেকে আমরা একটা ঘটনা শোনা আসবে, এবং আশা করছি যে আপনাদের এই এপিসোডটি ভালো লাগছে। আরো একবার স্মরণ করে দিই, যদি আমাদেরকে আপনারা লিখতে চান তাহলে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে fruitfm@radio4.fm, which is BHWTFM@radio4.fm, এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করে ফেলতে পারেন। আমরা শোনাচ্ছি জুন মাসের 22 তারিখে 2016 সালে ঘটে যাওয়া একটি ঘটনা। চলুন শুনে আসছি। হ্যালো লিসেনার্স, আমার নাম সৌম্য, আমি এসেছি ধানমন্ডি থেকে। ওকে সৌম্য, আমি চলে যাই আপনার ঘটনায়। ঘটনার শুরুটা হচ্ছে 2012-এ। এটা হচ্ছে আমার লাইফে সবচেয়ে যে ঘটনাটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে, এটা হচ্ছে সেই ঘটনাটা। তো দেখা যায় অ্যাজ এ স্টুডেন্ট রাত্রের দিকে একটু লেখাপড়া করা হয়, সেজন্য একটু ঘুমোতে লেট হয়। ওই দিনও ঠিক এরকমই ছিল, ঘুমোতে ঘুমোতে প্রায় 2:20 মতো বাজে। তো সেদিন আবার সারাদিন হচ্ছে আমার কাজিনের বিয়ে ছিল, সেটা নিয়ে একটু জাস্ট টায়ার্ড ছিলাম। তো শুয়ে পড়ার সাথে সাথেই ঘুম চলে আসে। কিছুক্ষণ প্রায় ঘুম চলেই আসে, শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি। সাডেনলি ঘুমের মধ্যে আমাদের যেটা হয় সেটা হচ্ছে এই দিক থেকে ওদিকে ফেরার সময় হতে একটু আচ্ছা কিছু দেখা, ওভাবেই করে আমি বাম কাত থেকে ডান কাত যখন হই, আমার চোখ যায় হচ্ছে আমার স্টাডি টেবিলটার দিকে যায়। ওখানে পাশে আমার চেয়ার ছিল, তো আমার কেন জানি মনে হলো যে কেউ মনে হয় ওখানে বসে আছে। আমি ফিরে তাকাই, ওখানে ফিরে তাকানোর পরে যেটা দেখি সেটা হচ্ছে না, ওখানে কেউ নাই। আমি পুরোপুরি ডান কাত হয়ে যখন শুই, আমি দেখে আমি আর নাড়াচাড়া করতে পারি না। অবস্থাটা হচ্ছে এরকম যে আমি যেখানে শুয়ে আছি, আমি ফ্লোরে ম্যাট্রেস বিছানো, আমি শুয়ে আছি, তার প্রায় আমার ম্যাট্রেস থেকে 1 হাত দূরে
এটা জিন বললে ঠিক হবে অথবা অন্য কিছু, আমি এক্স্যাক্টলি জানি না কি হবে। তো ওই জিনিসটা হচ্ছে মানে আমরা নামাজ, আমরা মুসলিম যারা আছি, নামাজ পড়া থেকে আমরা সেজদা দিয়ে যখন উঠি, যখন বসি, যেটা ওভাবেই বসে আছে, পুরা কালো একটা শেড, আচ্ছা আমি চেহারাটা দেখতে পাচ্ছি। আচ্ছা চেহারাটা যদি ইমাজিন করার থাকে তাহলে ইমাজিন করতে হবে এভাবে যে আমরা সাধারণ একটা মানুষ যদি মানে চামড়া, মুখের চামড়াটা ছিঁড়ে নেওয়া হয়, and সেই চামড়ার ভিতরের যে মাংসটা সেটা যদি পচন ধরে, সেরকম চেহারা সে বসে আছে। তো আমি ওনাকে দেখার পরে আমি আর নড়তে পারতেছি না, আমার পুরো শরীর আমার ভার হয়ে গেছে, আমি বুঝতেই পারতেছি। তো উনি আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উনি জিনিসটা হচ্ছে এমন একটা অবস্থা, উনি আমাকে কিছু ঘটনা বলতেছেন, আমি সেটা শুনতেছি। ফার্স্টে বললেন মানে জিনিসটা বলছেন, আমি যেটা দেখা শুরু করতেছি, আমি আমাকেই দেখতেছি এইভাবে। আচ্ছা তো আমি দেখি দ্যাট হচ্ছে আমি আমার বাসায় হচ্ছে মানে ছোট একটা মানে এটা আমার এক্স্যাক্টলি মনে নেই, অনেক আগের ঘটনা হয়েছে, বিড়াল অথবা একটা খরগোশ বাচ্চা আমি নিয়ে আসি। তো নিয়ে আসি, তো উনি যেটা বলতেছে যে সেটা হচ্ছে মানে জিনিসটা অ্যাকচুয়ালি কোনো বিড়াল বা খরগোশ ছিল না, ওটা ছিল হচ্ছে মানে কোনো একটা খারাপ জিন অথবা মানে পৈশাচিক টাইপের কিছু একটা। তো আমি কথাটা শুনে আমি ভয় পেয়ে যাই। মানে উনি এটাও বলছিল যে ওই জিনিসটার কারণে আমার অনেক ক্ষতি হচ্ছে। আচ্ছা আমি এটা আমার মাকে জানাতে চাই, কারণ ওই সময় মানে আমি ওই সিচুয়েশনটার মধ্যে আমি, আমার মা, ওই ওই যে ওই মানে ওই জিনিসটা যেটা জিন বা কিছু, আর হচ্ছে ওই বিড়ালটা, এই চারটা জিনিসই আমার সামনে, আমি আর অন্য কিছু দেখতে পাচ্ছি না। তাই মাকে জানাতে চাই যে মা, এই জিনিসটা আমি যে আনছি এটা তো আমার অনেক সমস্যা করতেছে, তো এটা তো ভালো না, এটা খারাপ। এটা যখন হয় তখন আমি রুম থেকে মানে আমি দেখতেছি যে আমি ওই জিনিসটা নিয়ে মাকে বলার জন্য যাচ্ছি। মা হচ্ছে ডাইনিং টেবিলে বসা। আচ্ছা আমি মার কাছে গেলাম, যে বললাম মা, আমি যে এটা আনছি এটা তো অনেক ক্ষতি করবে আমার, এটা তো আসলে ভালো কিছু। সাডেনলি ওই জিনিসটা আমার মুখের দিকে তাকায় একটা স্মাইল দিয়ে বলতেছে যে তুই কি ভাবছিস আমি তোর মা? আমার এবং আপনার চোখের সামনে ঘটলো, right? চোখের সামনে এবং কিভাবে দেখছেন জিনিসটা একটু কমপ্লিকেটেড, তো জিনিসটা একটু যদি বুঝিয়ে বলতেন যে আপনার সামনেই দেখছেন আপনি আবার তার সাথে একটা কনভারসেশন, রাইট? হ্যাঁ, জিনিসটা কনভার্সেশন মানে আমি আলটিমেটলি আমি শুয়ে আছি, মানে আমার পাশে যে জিনিসটা বসে আছে ওই যে সেজদার ওভাবে, সে যেটা বলতেছে আমি সেটা ভিজুয়ালাইজ করতেছি এমন ভাবে দ্যাট আমি আমার নিজের চোখের সামনে দেখতেছি। একদম একদম সেটাই। তারপরে আমি সাডেনলি আমার চোখ যায় হচ্ছে মানে আমার বাসার এটা হচ্ছে যে ডাইনিং টেবিল থেকে তাকালে আমার হাতের বাম দিকে হচ্ছে আমার মা বাবার রুম। তুমি দেখি যে সেখানে আমার মা বসে আছে। আমি যাওয়ার চেষ্টা করে আমি দেখি যে আমি মার কাছে কোনোভাবে পৌঁছাতে পারতেছি। একটা মোমেন্টে আমি মানে খুব করে দেখি আমি উঠে গেছি, আমি যেই বিছানায় শোয়া ছিলাম সেখান থেকে উঠে গেছি। উঠে গিয়ে আমি রুমের দরজা খুললাম, খুলে মানে আমি একটু স্বস্তি পেয়ে আমি দেখি যে আমার মা আসছে। আমি সেই ভয়ের অবস্থায় মাকে বলে যে মানে আমি বলতে যাবো যে মা, তখনই আমি দেখি যে মানে সবকিছু আমার মা, চেহারাটা হচ্ছে সেই বিড়ালটার বা সেই প্রাণীটার যেটা আমি বাসায় নিয়ে আসছিলাম। তো এটা যখন দেখি তখন অলমোস্ট আমি প্রচুর ঘামাচ্ছি, আমি ফিল করতেছি আমার ঘামগুলো যে আমার কপাল দিয়ে বেয়ে যে পড়তেছে। জিনিসটা হচ্ছে এমন যে হয়তো যদি আমি স্বপ্ন দেখতাম, আমাদের এমন হয় যে আমরা স্বপ্নের মধ্যে আমরা ফিল করতে পারি না যে আমাদের বডিতে কি হচ্ছে। তো আমি ফিল করতেছিলাম যে আমার ঘামগুলো বেয়ে পড়তেছে, আমি আর থাকতে না পেরে প্রায় ধস্তাধস্তির মতো একটা অবস্থা। তো ওই সময়টা আমার বাম পায়ের লাথি গিয়ে পড়ে হচ্ছে আমার বুক সেলফে, যেটা আমার বিছানার বাম দিকে ছিল। তো সেই অনেক জোরে লাথি লাগা গেল, সেটা এসে আমার গায়ের উপরে পড়ে। আমি লাফ দিয়ে উঠে গিয়ে আমি ওর রুমের লাইট জ্বালাই, রুম থেকে বের হয়ে আমি আমার ভাইয়ের রুমে চলে যাই। এইটা ঘটনাটা অ্যাকচুয়ালি শেষ না, এখান থেকে হচ্ছে ঘটনাটা শুরু অ্যাকচুয়ালি। তো এই ঘটনার প্রায় সপ্তাহখানেক পরে আমাদের ফ্যামিলির পরিচিত একজন হুজুর, মাকে বলি মানে 2-3 দিন কাউকে বলি না, ওই সময়গুলোতে এমন অবস্থা ছিল যে আমি চোখ বন্ধ করলে ওই চেহারাটা আমার সামনে দেখতে পাচ্ছিলাম। 5-6 দিন পরে মাকে বলি যে মা, এরকম ঘটনা তো ছিল ওই দিন, সেজন্য আমি তো শুচ্ছি না ওই রুমে। তো মা হচ্ছে আমাদের ফ্যামিলির পরিচিত একজন হুজুরের সাথে কথাবার্তা বলেন, উনি আমাদের বাসায় আসেন। উনি ওনাকে ঘটনাগুলো আগেই বলার কারণে উনি আমার জন্য একটা তাবিজ নিয়ে আসেন, যেটা উনি প্রথমে উনি বলে ফেলেন যে তুমি এটা ডান হাতে বাজুতে পড়বা। আচ্ছা, এই ঘটনার এই কথাটার পরে মা বলেন যে হুজুর
আপনি একটু কষ্ট করে রুমটাতে একটু যদি দেখে আসতেন তাহলে ভালো হতো। ও হুজুর উঠে আমার রুমটার 4টা কোণায় 4 বার ঘুরে আসার পর সাডেনলি আমাকে বলেন যে আচ্ছা বাবা তোমার জন্য ওই যে তাবিজটা আনছিলাম ওটা তুমি হাতে না পরে গলায় পরবা। আচ্ছা আমি হুজুরকে জিজ্ঞেস করছি হুজুর কি কিছু নর্মালি নিয়মটা হচ্ছে যে ওনারা এগুলো মানে ডিসক্লোজ করেন না, তো ওটা ওভাবেই চলতে থাকে তারপর প্রায় 5-6 মাস চলে যায়। তো তো ওর মধ্যে আমি কিছু ফিল করি না, বাট তার মধ্যে কিছু ঘটনা হয়, সেটা হচ্ছে আমি আমার কিছু ফ্রেন্ডদের সাথে মিশি and এমন কিছু জিনিসে জড়ায় যায় যেগুলো অ্যাকচুয়ালি ঠিক না। আমাদের জেনারেশন এই জিনিসগুলোকে কেউ হয়তো কুলনেস মনে করলে এই জিনিসটা কুল না অ্যাকচুয়ালি। ওইরকম কিছু জিনিসের সাথে আমি জড়াই যাই, আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম হয়। And সবচেয়ে বড় কথাটা হচ্ছে দ্যাট ওইসব সিচুয়েশন থেকে আমার মা মানে উনি মেইনলি আমাকে জিনিসগুলো রিয়েলাইজ করান দেন, মানে তখন আমি গিল্টটা আসে যে টেকসই আমি ওইসব জায়গা থেকে ফেরত আসি। এইটা হচ্ছে ঘটনাটা এমন দ্যাট এই সিচুয়েশনটা আমি আমার অন্য একজনকে যখন শেয়ার করতেছিলাম, মানে সাডেনলি কথার প্রেক্ষিতে আমি ঘটনাটা বলে যে ঘটনার সাথে ওদিন রাত্রেবেলা হয় ভূতের, আমি এই ঘটনাটা বলতে সাডেনলি আমার মাথায় জিনিসটা ক্লিক করে। আচ্ছা তাহলে ওই যে যেই জিনিসটা আমার পাশে ছিল যে বলতেছিল যে তুমি এরকম কিছু নিয়ে আসছো যেটা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না, মানে খারাপ কিছু, তাহলে ওটা কি আমার জন্য মানে একটা সাবধান বাণী ছিল এরকম টাইপ কিছু? আর যদি মানে ভালো কিছুর জন্য নিষেধ করার কথা, তাহলে কেন আমি এরকম খারাপ চেহারা দেখলাম যেটা দেখে আমি এত বেশি ভয় পেয়ে যাই? এটাই, তারপর আর তেমন কোনো ঘটনা হয়নি আপাতত। এইটাই ঘটনা। ওয়েলকাম ব্যাক। এবারে একটা অডিও ক্লিপ শুনলে কেমন হয়? আমার মনে হয় ভালোই হয়, এবং এই অডিও ক্লিপটি অবশ্যই নতুন। আমরা পুরনো ঘটনার মাঝে মাঝে যে অডিও ক্লিপগুলো প্লে করছি সেগুলো আবার নতুন, কিছুটা পুরনো মেইলও আমরা আবার আপনাদেরকে শোনাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আশা করছি আজকের ঘটনাটি যারা একদম পিওর ভয় চান, আজকের এই এপিসোডটি পুরোপুরি তাদের জন্য। যে আপনি যে পিওর ভয় চান সেটার জন্যই আপনাকে এপিসোডটি উপহার দেওয়া হলো ভূত ফ্যানের পক্ষ থেকে। আমি জানি অনেকে এটা নিয়ে সমালোচনা করবেন, কেন কমেন্ট পড়া হলো। একটু এখান থেকে সরে এসে একটু চেষ্টা করি ভিন্ন কিছু করার। ওকে, অনেকেই কিন্তু আছেন যারা কমেন্ট পড়া তার জায়গায় আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাসেল বলছি। 2012 সালে আমি আপনাকে প্রথম একটি ঘটনা পাঠিয়েছিলাম চট্টগ্রামের। এর মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়াতে আমি আর ঘটনা পাঠাতে পারিনি। আমি আমার দ্বিতীয় ঘটনাটি আজকে আবার পাঠাচ্ছি আপনাদের কাছে। আশা করি লিসেনাররা আমার ঘটনাটি পছন্দ করবেন। ঘটনাটি আর কারোর সঙ্গে ঘটা নয়, আমারই ফ্যামিলিতে, আমারই চোখের সামনে, আমারই মেজো বোনের সঙ্গে ঘটা। ঘটনাটা একটু বড়, কিন্তু আমি এই ঘটনাটাকে শর্টকাটে বলার চেষ্টা করবো। আশা করি সবাই ধৈর্য ধরে শুনবেন। আমি তখন এইচএসসি পরীক্ষার্থী। আমি ঢাকার কাজীপাড়ার কোন একটা বাড়িতে থাকি। আমরা থাকতাম ছাত্রলোকে। আমাদের বাড়ির পাশ থেকেই একটা ফাঁকা জায়গা ছিল, একটা পুকুর ছিল, এবং বাড়ির বিল্ডিং এর কাছে লম্বা লম্বা কিছু দেবদারু গাছ ছিল। ঘটনাটি ঘটে যখন দেবদারু গাছগুলো কেটে ফেলা হয়। তারপর থেকে হঠাৎ করে আমার বোন খুব অস্বাভাবিক আচরণ করা শুরু করেন। চুপচাপ বসে বসে হাঁটুর মধ্যে মাথা গুঁজে দুলে দুলে কান্না করা, হাসি করা এবং খুব অস্বাভাবিক আচরণ করা। এই ঘটনাগুলোর সঙ্গে আমরা আগে অভ্যস্ত ছিলাম। বিপত্তি ঘটে তখন যখন আমার পরীক্ষা খুব সন্নিকটে। আমি রাত 12টা-1টা করে যখন পড়তাম, তখন ঠিক আমার পেছনে ছিল বারান্দা। আমি ড্রয়িং রুমে পড়তাম, বারান্দায় ছিল থাই গ্লাস। তখন এসে জানলায় থাই গ্লাসে কেউ টোকা দিত, 1বার, 2বার, 3বার, বারবার। আর টোকাগুলোর স্টাইল ছিল লাইক আঙুলটা উঁচু করে যখন আমরা জানালার মধ্যে টোকা দিই, ঠিক সেরকমই টোকা, কিন্তু টোকাগুলোর কিছু সংকেত ছিল, যেমন 3টা, 4টা। আর টোকাগুলো শুনে চিৎকার দিতে এবং বারবার কি ততক্ষণ পর্যন্ত আমার রেসপন্স করি। আমি এই টোকাগুলোর সঙ্গে তখন অভ্যস্ত ছিলাম না, বিধায় আমি খুব ভয় পেয়ে যাই। এবং
প্রথমে ভয় পাই না, প্রথমে আমি তোকার উৎসটা খোঁজা শুরু করি কোথেকে আসছে। আর একবার বলে নিই, আমি থাকতাম আমার বোন দুলাভাইয়ের সঙ্গে, তাদের বাড়ি থেকে লেখাপড়া করতাম। তো আমার দুলাভাই ওইদিন কোনো কারণে বাড়িতে ছিল না। তো আমি তোকার উৎসগুলো খুঁজে না পেয়ে আমি গিয়ে চেক করি, আমার বোন দেখে দরজা বন্ধ, বাচ্চাটাকে নিয়ে ঘুমাচ্ছে। তো আমি আর ওই দিন রাত্রে বেশিক্ষণ পড়াশোনা না করে আমি গিয়ে শুয়ে পড়ি। ঠিক পরদিনও সেম তোকা পড়া শুরু হয়, ওই দিন আর দুলাভাই ছিল। আমি ওই তোকার আওয়াজ শুনে আমি আস্তে করে গিয়ে আবার শুয়ে পড়ি। আমি ওই দিন বেশি রাত পর্যন্ত পড়ি না। তার 5 থেকে 10 মিনিট পর আমার দুলাভাই উঠে আসে, উঠে এসে আমাকে ডাকে, তুমি বাসায় বোধহয় চলে এসছে, বারান্দার দরজায় তোকা দিচ্ছে। আমাদের দুজনের মাথায় তখন ছিল না যে আমরা থেকে 4 তলার উপর এইখানে চোর আসা মোটেই সম্ভব না, কারণ আমাদের আশেপাশে বিল্ডিং নেই বললেই চলে। একটা বিল্ডিং আছে, তার সঙ্গে আমাদের বাড়ির দূরত্ব ছিল মোট 4 থেকে 5 ফুট, আর সেখানে কোনো কানেকশন ছিল না, সুতরাং ওইখান থেকে আসা একটু অসম্ভবই। আমার দুলাভাই বলে যে আমি ড্রয়িং রুম থেকে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছি, তুমি বারান্দায় গিয়ে জাস্ট দরজাটা খুলে দেখো কি আছে। তো যে কিছু সেই কাজ, দুজনে দুটো লাঠি নিয়ে আমি চলে গেলাম বেডরুমের ভেতর থেকে বারান্দায়। ওই বারান্দা থেকে আবার ওই ড্রয়িং রুমে আমি যেখানে বসে পড়তাম সেখান থেকে দেখা যেত। আমার বোন বারবার মানা করছিল যে বারান্দার দরজাটা খোলার দরকার নেই, কিন্তু আমি তখন ওর চেহারা এবং ওর গলার ভয়েস আমি দুটোর দিকেই কর্ণপাত না করে আমি দরজাটা জাস্ট খুলে বারান্দায় গিয়ে একটা চক্কর দিয়ে এসে দেখি যে আসলে বারান্দায় কিছু নেই। আর বারান্দাটার বর্ণনা একটু দিই, বারান্দাটা ছিল ড্রয়িং রুমটা ঠিক যতটা বড় মাথা পর্যন্ত, এই পাশ থেকে আরো প্রায় 2.5 ফুট 3 ফুট এই রুমের দরজা, এই রুম থেকে যে দরজাটা গিয়েছে, আর প্রস্থটা ছিল 3 ফুট। সো এই পর্যন্ত আমি প্রদক্ষিণ করে আসতেছি, যতটা সময় গেছে এসে দেখি আমার বোন সে স্বাভাবিক পরিস্থিতিতে নেই। যে পরিস্থিতি ছিল দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। আমার বোন ফ্লোর থেকে অবশ্যই আমিও এক প্রকার অস্বাভাবিক হয়ে পড়েছি, কি হচ্ছে। আমার দুলাভাই যখন আমার হাত চেপে ধরে এটা কি হচ্ছে, সে তাকে স্বাভাবিক করার জন্য আমি নিজে থেকেই ভেতর থেকে ভয় কাজ করতেছে, কিন্তু মুখের মধ্যে খুব জোরে একটা আওয়াজ করি, নিচে রাখা, এই এরকম একটা আওয়াজ করি। আমার বোন ওই ভাসমান অবস্থায় বলতেছিল যে তোদের কথাটা আমি এরকম অবস্থা দেখে আবার চিৎকার করি যে নিচে রাখা। ঠিক তৎক্ষণাৎ ভাসমান অবস্থা থেকে বিছানায় পড়ে যায়, উনি সেন্সলেস হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, হ্যাঁ, ওর বাচ্চাটার বয়স ছিল তখন 1.5 বছরের মতো, এবং বাচ্চাটা এতটাই চঞ্চল ছিল যে ঘুমিয়ে গেলে সে বিছানার এই পার ও পার এবং মানে খুব চঞ্চলতার মধ্যে থাকতো আর কি। কিন্তু এই ঘটনাটা যখন ঘটে তখন ওর ঘুম থেকে জেগে যায়, আর জেগে গিয়ে সে খুব কোনো কথা নেই, বাচ্চা নেই। আমরা এই ঘটনা দেখার পরে আমরা খুব ভয়ে আমি আমার মাকে ফোন করি পরদিন। ফোন করে ঘটনা সব বলার পর আমার মা আমার ফাদারকে নিয়ে ঢাকায় চলে আসে। দিনের পরে ঢাকায় চলে আসে, তখন আমি একটু স্বস্তি বোধ করি। এখন আমার পড়াশোনার মাত্রাটা একটু বেড়ে যায়, যেহেতু আমার আসছে। মাকে জাস্ট আমি ড্রয়িং রুমে একটা সোফার পরে শুয়ে রেখে আমি পড়তে থাকি, আমার ফাদার আমার রুমে গিয়ে শুয়ে থাকে। মোটামুটি ঘরের ভিতর লোক সংখ্যা কিছু বেড়ে গেছে, আমাদের মনে সাহস সঞ্চার হয়েছে। তো ঠিক যেই সময় ডিস্টারবেন্সটা শুরু হয়, ঠিক সেই সময় শুরু হয়ে গেল 2টা থেকে 3টার মধ্যে আর কি নক করা শুরু হয়। তখন আমার মাকে বললাম, আমার মা বললো যে তুমি ঘরে চলে যাও, ঘরে গিয়ে পড়ো। সে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফুটো দিয়ে ঘর চতুর্দিকে বন্ধ করে, কিন্তু কোনোটা হচ্ছে না। এর মধ্যে একদিন আমাদের বাড়ির মালিকের যে ড্রাইভার, সে আবার ছাদে থাকতো, সে সকালবেলা আমাকে দেখে বলছে, বাবা কাজ ছেড়ে চলে আসছি। আমি বললাম কেন? জিজ্ঞাসা করলাম কেন চলে আসছি। আমি আপনাকে একটা কথা বলি, কাউকে বলার দরকার নেই, আপনি শুধু জেনে রাখেন। আমি গতকাল ছাদে যখন শুয়েছিলাম, মানে ছাদে ওনাকে ছোট্ট একটা জায়গার মধ্যে 4-5 ফুট থেকে 6 ফুট একটা জায়গা স্কোয়ার করে ওনাকে একটা রুম করে দেওয়া হয়, এখানে জাস্ট উনি একাই থাকতে পারবে এরকম। উনি নাকি রাত 2:30-3টার দিকে যখন ওনার ঘুম ভেঙে যায়, উনি আবার একটা লেখা করতেন, এটা হচ্ছে গুল ব্যবহার করতে। উনি গুল দিয়ে উনি থুতু ফেলার জন্য ছোট একটা ভেন্টিলেটার, বাথরুমে যেরকম ভেন্টিলেটার থেকে ওরকম একটা ভেন্টিলেটার দিয়ে ওরা একটা জানলা করা ছিল, ওটা খুলে উনি থুতু ফেলতে যায়। তখন দেখে উনি দেখে একজন মানুষ থাকতেছে, কিন্তু তার অবয়বটা এমন তার কোনো মাথা নেই, এবং সে ওইটা দেখে ওই অবস্থাতে জানলাটা জাস্ট লাগিয়ে দিয়ে ভেতরে উনি এক প্রকার মোটিভেটি পাইলে খুব ভয়ে এখানে রাত অতিবাহিত করে ভোর হলেই সে বাড়িওয়ালাকে বলে আমি চলে যাবো। আমি এই অবস্থা, এর মাঝে ঘটনা ঘটতেছে, আরো অনেক ঘটনা ঘটতেছে, সময় অনেক বেশি নিয়ে ফেলছি। যাই হোক, তার মধ্যে একদিন একটা ঘটনা ঘটে এরকম যে আমরা সবাই শুয়ে আছি, আমি শুয়ে আছি, আমার মা শুয়ে আছে পাশে, আমার ফাদার
তখন উনি স্মোকিং করতেন। তো উনি জানলার কাছে বসে রুমে বিছানায় কর্নারে বসে উনি সিগারেট খাচ্ছিলেন, জানলার বাইরে হাতটা বের করে দিয়ে। তার মধ্যে উনি খেয়াল করেন যে খুব জোরে একটা বাতাসের ঝাপটা জানলায় এসে লাগলো এবং বাতাসটা ভিতরে ঢুকে কোন একটা অভাব হয়ে হেঁটে চলে যাচ্ছিল। আমার ফাদার এটাতে ওই অভাবটাকে ফলো করেন। ফলো করতে গিয়ে দেখেন আমার বোনের দরজায় গিয়ে অভাবটা মিলিয়ে যায় এবং উনি ওই দিন রাত্রে খুব ভয় পেয়ে যান, কাউকে কিছু বলেন না। পরদিন সকালে বলেন যে আমাদের এইটাই এরকম কোনো কিছুতে হবে না, এটাতে কোনো একটা হুজুর লাগবে বা ঘর বন্ধ দেওয়ার দরকার। আবার ঠিক যেদিন আব্বাই ঘটনা বলছে তারপরের দিন ওই দিনেই সন্ধ্যায় যখন আমার দুলাভাই বাড়িতে আসেন, উঠে প্রথমে বাড়ি আমার চিন্তা করে ওনার বাচ্চাটাকে ঘরে বসে খাওয়াচ্ছিলেন রাত 8টার দিকে। উনি যখন সিঁড়ির এক পাশ থেকে অন্য মানে এক পাশে পার হয়ে আরেকটা সিঁড়িতে চলে, তখন বাচ্চাটাকে দেখে উনি কি খবর বাবু, কেমন আছে, এরকম ইয়ে করে তখন বাচ্চাটা খুব ভয় পেয়ে যায় এবং এই ভয় পাওয়াতে বাচ্চাটাকে প্রচুর জ্বর চলে আসে। তারা একটা হুজুর দেখে, হুজুরটা বংশাল থেকে কোথা থেকে আসেন হুজুরটা, সেই হুজুরটা আসাতে যখন বাচ্চার জ্বর হচ্ছে ওই ড্রাইভার উপরে এটা দেখলো। আমিও হুজুরকে বললাম যে আপনি আমার বাসায় থাকবেন, আমার বোনের কিছু প্রবলেম হচ্ছে। হুজুর গেল, এখানে একটা ইনসিডেন্ট ঘটে। হুজুর যাওয়ার পরে আমার বলে যে একটা সলার ঝাড়ু লাগবে, মানে যেটা নারকেলে পাতা থেকে যে ঝাড়ুটা হয়, সলার ঝাড়ু লাগবে আর একটা ফ্যানি লাগবে, কালো সুতা যেটাকে বলে। আমি যে কথা সেই কাজ ব্যবস্থা করে দিলাম। হুজুর আমাকে বললো যে আপনি ঘরে আসবেন, আমার হাজবেন্ডকে পাঠান। আমি বললাম দেখেন আমার হাজবেন্ড আমাকেই দেখেন, কারণ আমি যতটা ইয়ে করতে পারবো উনি ততটা আপনার সহযোগিতা করতে পারবে না। বলছে না, এখানে হাজবেন্ডকেই লাগবে। ঠিক আছে, হাজবেন্ডকে নেন। আমাকে আর রুমে ঢুকতে দিবেন না, আমি ড্রয়িং রুমে বসেছিলাম সঙ্গে, কারণ আমি জানি কিছু একটা ঘটবে। তো হুজুর যখন ওর গায়ে সুরা পরে পরে ফু দিচ্ছিল আর দুলাভাইকে বলছিল যে আপনি ঝাড়ু দিয়ে গায়ে বুলাই দিবেন আগা মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত বুলাই ফেলবেন। আর হুজুর ফু দিয়ে তাকে গিরা দিচ্ছে। ঠিক এই মুহূর্তে আমার বোন বাহুবলীর মতো উঠে হুজুরকে কলারটা ধরে হাত দিয়ে উঠে করে আলমারি মাথায় উঠে ফেলবে। তারপরে হুজুরকে কোনো মতে ছড়ায় ছুঁড়ে এখান থেকে পালায় যে বাড়িওয়ালা ঘরে গিয়ে ঢুকলো, গিয়ে এবার বাড়িওয়ালাকে সব বলে দিলাম এই প্রবলেম ওনার মধ্যে, এর থেকে প্রবলেম হচ্ছে। আমি আবার গেলাম হুজুরকে বললাম যে কি অবস্থা। তো হুজুর বলছে যে আমি আজকে কিছু করতে পারবো না, কারণ আমার সঙ্গে আজকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নাই, তবে আমি একটা তাবিজ পাঠিয়ে দিব আপনাকে। পরবর্তী উনি সেই তাবিজ আর পাঠায়নি। প্রবলেম আরো প্রকোপ হতে শুরু করলো, আশেপাশে খুব ভয়ে তটস্থ থাকতো। মোটামুটি ধরে নিল যে আমাদের জন্য তাদের প্রবলেম হচ্ছে। সো আমি বাড়িওয়ালাকে নোটিশ দিয়ে দিলাম যে আমরা চলে যাবো। বাড়িওয়ালা খুব খুশি। পরে আমি প্রবলেম সলভ করলাম। আমি ওকে খুলনায় কোনো এক ভালো কামেলের কাছে নিয়ে উনি প্রবলেম সলভ করে দিল। প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার বোনের যেটা ছিল ছোটবেলা থেকে, যখন অনেক ছোট 7-8 বছর বয়স তখন থেকে প্রবলেমটা সত্যি কথা। আমাদের বাড়ি অ্যাকচুয়ালি খুলনাতে, আমাদের বাড়ি ছিল টিভি বান্ডার রোডে, সেই বাড়িতে এখনো আছে। আমাদের বাড়ির পাশে ছিল এক হুজুরের বাড়ি, সেই হুজুরের ওয়াইফের সঙ্গে ছিল অনেকগুলা জিন, যতটুকু শুনেছি। আমাদের এখান থেকে নোয়াপাড়া পি সাহেব যখন আসছিলেন ওনার এই জিনগুলো ছাড়ানোর জন্য, তখন আমার বোন আমাকে কোলে করে নিয়ে ওই জিন ছাড়ানো দেখতে যাচ্ছিলেন। তারপর থেকেও এটা দ্বারা প্রভাবিত, অনেকদিন হসপিটালেও ছিল। আর মোটামুটি এখন আমার বোন ওটাই স্বাভাবিক, এইরকম কোনো সমস্যা নেই। রাসেল ভাই, আমার ঘটনা এতটুকুই, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ লিসেনার, ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। Mood FM, the night, Dunzo. সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং সময় বলছে যেতে হবে। তার আগে জানিয়ে দিই যে আপনারা অবশ্যই আমাদের ইমেল পাঠান। প্রতিদিন তো হচ্ছে স্পেশাল এপিসোড দিব না, তো ইমেল পাঠাতে হবে কোন ঠিকানায়? ইমেল পাঠাতে হবে এই ঠিকানায় যে ভূপেশমাদের@fm, এবং এইখানে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া শেয়ার ঘটনা লিখে পাঠিয়ে দেবেন। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করছেন নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আর সেই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/radiosultan, www.facebook.com/bhutefm.hasan, যেখানে লাইক এবং কমেন্ট বলবেন না, কারণ সেটা আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি এবং আপনাদের ফিডব্যাক গুলো অনুযায়ী আমরা ঘটনা সিলেক্ট করি। সো প্লিজ, দিস ইজ ইউর শো এবং আপনি যেরকম চান সেভাবে সেরকমই হয় ভূত এফএম। সো আপনার কমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। বলুন না খারাপ হচ্ছে, কোনো সমস্যা নেই, তো আমরা ভালো করার চেষ্টা করবো, প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করি।
আমরা চলে যাচ্ছি আবারও 2011-এ, এবং এইটা খুব মজার একটা তারিখ, এই জন্য এই ঘটনাটা নিয়ে আসা। এবং এটা হচ্ছে 11-11-11, 3টা 11 এরকম। কিন্তু আর মানে আমাদের জীবদ্দশায় আর আমরা পাবো কেউ সন্দেহ আছে। তো এই দিন এসেছিলেন সাকিব ভাই। আমরা সাকিব ভাইয়ের একটা ঘটনা শুনতে পাবো। সাকিব ভাইয়ের ঘটনা ইজ আ বিউটিফুল স্টোরি টেলার, অ্যান্ড আই লাইক হিম a little too much, and আমার মনে হয় যে he doesn't even know that. যাই হোক, সাকিব ভাই একটা ঘটনা শুনেছি, প্লিজ। আমি একটা গল্প শেয়ার করবো, যেটা মানে নর্থ ইস্টে আমরা যেসব জায়গায় ইনভেস্টিগেট করি, কি টাইপের গল্প শুনলে আমরা ওসব জায়গায় ইনভেস্টিগেট করি, এটা শুনে সবাই হয়তো একটা আইডিয়া পাবে। আচ্ছা, কারণ আমরা প্রায় শুনি যে আমার বাসায় এটা হয়, আমার বাসায় হয়, সব জায়গায় যাওয়া তো সম্ভব না। তো আমরা চেষ্টা করি যে ইন্টারেস্টিং কোনো গল্প শুনলে বা কাহিনী হলে ওখানে আমরা যাই। তো যেহেতু আমরা ওখানে এখনো যাইনি, তাই আমরা এই গল্পটা শেয়ার করছি। বাই দ্য টাইম আমরা শুট করি, সবাই আশা করি ভুলে যাবে, যেমন টিভিতে দেখে ফ্রেশ লাগবে। ঘটনাটা হচ্ছে রাজশাহীতে, আমি ক্লিয়ার নেই যে রাজশাহী না কোন ইয়েতে, বাট ওদিকে একটা জায়গায় আচ্ছা, একটা আনসার ক্যাম্প আছে। আচ্ছা, ওকে, সো আনসার ক্যাম্প আছে, তো ওখানে আনসারদের তো অনেকগুলো ক্যাম্প আছে, ওখানে ওরা ট্রেনিং করে, ওদের হেডকোয়ার্টার টাইপের, মানে রিজনাল হেডকোয়ার্টার, এরকম কিছু একটা সিচুয়েশন। ওই ক্যাম্পের ওখানে একটা বিশাল বন আছে, মানে ক্যাম্পের বাইরে আর কি। আচ্ছা, বন আছে একটা, তো এটা মানে একদম সিরিয়াস জঙ্গল আর কি। আচ্ছা, তো ওই বনে আবার প্রচুর, যেটা আমাদের নর্থ বেঙ্গল আছে আর কি, প্রচুর বুনো শুয়োর থাকে। ওকে, তো ওখানে একটা লেজেন্ড আছে যে ওই বনে যদি কেউ ঘুরতে থাকে রাতের বেলা, এবং কোনো বুনো শুয়োর যদি ওদের সামনে দিয়ে চলে যায়, ক্রস করে আর কি, মানে তোমার সামনে দিয়ে একটা শুয়োর চলে গেল, তাহলে ইউ আর ডেড। ওকে, এবং এভরি ইয়ার অ্যাপারেন্টলি, প্রতি বছর অ্যাপারেন্টলি নতুন নতুন যারা ক্যাম্পে যায়, যারা এটা জানেন, যারা কয়েকদিন ধরে ক্যাম্পে আছে বা অনেক ধরে আনসার আছে ওই এলাকায় থাকে, ওরা এটা জানে। আচ্ছা, তো নতুনদের মধ্যে অনেকেই না জেনে বনে রাতের বেলা যায়, মানে হয়তো ঘুরতে যায় বা কোথা থেকে আসছে, বনের ভিতরে শর্টকাট হতে পারে, হোয়াটএভার, এবং এসে বলে যে হ্যাঁ আমার সামনে দিয়ে একটা শুয়োর, এখানে অনেক শুয়োর আছে, আমার সামনে দিয়ে গেছে। তারপর ওরা মারা যায় বিভিন্ন ভাবে, অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, অসুখে মারা যেতে পারে। মানে ঠিক ওইখানেই যে মরতে হবে এরকম কোনো না ব্যাপার না না, শুয়োর ডাজন্ট কিল ইউ। আচ্ছা, ওকে, তারপরে ঘটনাটা ঘটে। হ্যাঁ, অ্যাপারেন্টলি এটাকে ওরা এখন বলে যে বনের একটা অপদেবতা টাইপের, অথবা প্রেতাত্মা বা খারাপ জিনিস, মানে ইটস ইভিল বেসিক্যালি। সো এরকম, সো যারা ওখানে কিছুদিন থাকে ওরা রাতের বেলা জীবনে বলে যায়। So, আমরা যে গল্প এটা শুনেছি, আর ওখানে একটা আনসার ছিল যে এসব একদম বিশ্বাস করতে হবে। সে বলতো যে এসব ফালতু কথা, আমি বনে গিয়ে সারা রাত থাকবো, আমি আল প্রুফ সেখানে কিছু নাই। সে গেছে, মানে একদম ইয়েতে করা, ফিটফাট বডি, মারামারি জানে, ইজ লাইক এখানে চোর ডাকাত হবে, সাহসী। তো এগুলা আমি দেখে নেব। তো গিয়ে সে হাঁটাহাঁটি করছে বলে, তো ঠিকই ওর সামনে দিয়ে একটা শুয়োর হেঁটে গেল। আচ্ছা, সার্টেন টাইম। তো ওটা দেখে ভয় পেয়ে গেছে, ও নিজেও জানে না কেন ভয় পেয়েছে। সে তখন যেখানে ছিল সে বুঝলো যে এখানে থাকা যাবে না, হি ওয়াজ নট ফিলিং সেফ। সে তখন দৌড় দেওয়া শুরু করলো, দৌড়তে দৌড়তে ওখানে সে একটা দিঘি বা পুকুর বা নদী, আমি জানি না, বনের ভিতরে একটা নৌকা বাঁধা ছিল, ঘাট টাইপের আছে একটা ছোট। দিনের বেলা ওইসব জায়গায় আবার লোকজন থাকে, রাতে থাকে না। সে নৌকা দেখে সে ডিসাইড করলো যে মানে সে এখন যেদিক দিয়ে আসছিল ওই দিকে ফেরত যেতে পারবে না, সে ভয় ওদিকে যেতে যাচ্ছে। হিজ লাইক ঠিক আছে, আমি নৌকায় উঠে আমি দিঘির মাঝামাঝি একটা জায়গায় গিয়ে নৌকার মধ্যে বসে থাকি। আচ্ছা, ওকে, সারা রাত এখানে বসে থাকবো, আমাকে আর হবে। ওকে, তো আইডিয়া করেছে, নৌকা উঠে গেল, উঠে মাঝ দিকে চলে গেল। হঠাৎ করে তার ভয় আরো বেড়ে গেল। হঠাৎ খেয়াল করলো কিছু আওয়াজ পেল আর কি, আওয়াজের দিকে তাকিয়ে দেখলো যে জঙ্গল থেকে বের হয়ে আসলো একটা ছোট্ট মেয়ে। ইয়েস, আচ্ছা, একটা ছোট মেয়ে। এই আমাদের এখানে একজন গেস্ট এসে দেখছি, হঠাৎ করে মানে বলার সঙ্গে সঙ্গে আমি নিজেও শিওর হচ্ছি, মানে হ্যাঁ এটা এক্সপেক্ট করিনি এতটা। মানে 8-9 ইয়ার্স ওল্ড, বেশি বড় না, ছোট একটা মেয়ে। সে সুন্দর করে ও মেয়েকে দেখেই
এটা প্রথম থট হচ্ছে যে তখন বাজে আর কি গভীর রাত, মানে 2টা-3টা এরকম যেতে হবে আর কি। লাইক যে এত রাতে এসে তো মেয়ে থাকার কথা না, একদমই না। এত ছোট মেয়ে কেন এখানে আসবে? তো মহিলা হলেও হতো। মেয়েটা খুব নর্মালি জঙ্গল থেকে বের হয়ে ঘাটের কাছে চলে আসছে, দাঁড়ায় বেশ জল জল চোখের দিকে তাকিয়েছে, জাস্ট ওর দিকে তাকিয়েছে। তো সে তখন বুঝছে যে এই কেস ঠিক না, সামথিং সিভিয়ারলি রং এখানে। তখন সে ভয় কাটানোর জন্য সে মেয়েটা তাকায় থাকতে বললো, সিগারেট কতক্ষণ খাবো, সিগারেট তো শেষ হবে। এটা মেয়েটা বলছে, হ্যাঁ আলো তো শেষ হবে, তখন আমি আসবো। ও মাই গড, মানে সে ওই আলো, এই এতটুকু আলো দেখে ফর সাম রিজন সে আলোটা নাও সামথিং লাইক তখন ঘাম তোলা শুরু করছে। ওর সাহসটা শেষ, আল্লাহ আল্লাহ করা শুরু করছে, দোয়া করা শুরু করছে। মেয়েটা হয়ে দাঁড়ায় আছে স্টিল, হ্যাঁ ও দাঁড়ায় আছে। তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা সে তার ফর্চুনেটলি একটা ফুল প্যাক অফ সিগারেট, সে যতক্ষণ রাত ছিল খালি আল্লাহকে ডাকছে আর একটা পর একটা সিগারেট ধরেছে। সিগারেট যখন শেষ হয়ে গেছে তখন সে ম্যাচ ধরেছে একটা পর একটা করে, মানে সারাক্ষণ একটা আলো রাখার চেষ্টা করছে। ফাইনালি আজাদ করছে, আচ্ছা মানে সুবে হতে গেছে। তখন মেয়েটা বললো ঠিক আছে আরেক। এরপরে হি কেম ব্যাক, হি সারভাইভ। ও মাই গড, নোবডি নোজ হোয়াই হি সারভাইভ। হ্যাঁ মানে খুব অদ্ভুত ব্যাপার যে সিগারেট না থাকলে ঘটনাটা হয়তো অন্যরকম ঘটতে পারে। মানে সিগারেটটা এখানে মেইন না, মেইন হচ্ছে যে ফর সাম রিজন ওর সামনে একটা আলো ছিল, জ্বলন্ত আলো বলেছে একদমই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমিও এটা শুনেছি যে আলোটা মানে কি বলবো, যে আলো দেখলে নাকি এরা দূরে সরে যায় বা থাকে না কাছে, এরকম অনেক কিছু শুনেছি। আর সেই ঘটনাটাই ওখানে ঘটেছিল। ইয়েস, এবং এই ঘটনাটা আমার প্রচন্ড ইন্টারেস্টিং লেগেছে, মানে লাগা উচিত। এবং আমার কাছে মানে ভয়ঙ্কর লাগছে। ওখানে কেউ রাতে যায় না, কেউ রাতে যায় না, এবং আমরা যাবো ফিউচার। একটা কথা বলি যে ওইখানে যদি আমি থাকতাম আমার এতটা সাহস হতো না যে পকেট থেকে ম্যাচটা বের করে জ্বালানো। মানে এটা ও তো একটা ট্রেন্ড আনসার, সেটাই মানে এত ইউজ টু। এবং সে তাকে আমি একেবারেই নাম্বার দিব সবসময়, মানে পুরোটা নাম্বার দিব যে সে শেষ পর্যন্ত তার সাহসিকতাটা দেখিয়েছে। আমি গেলে পারতাম না, না আমি সেন্সলেস হয়ে যেতাম বা কিছু একটা হতো, বা বেঁচে ফিরতাম না হয়তো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ভূত এফএম যখন শেষ, ঈদের 3 দিনও তখন শেষ। ভূত এফএম এর একেবারে শেষে আমরা চলে এসেছি এবং এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। এবং আশা করছি যে আপনাদের সাথে স্বজনদের নিয়ে আপনারা যেভাবে সুন্দরভাবে ঈদ কাটিয়েছেন, ঠিক একইভাবে ভূত এফএম নিয়েও আমরা অনেক বেশি আনন্দ দিতে পেরেছি। এবং আমাদের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পেরেছেন, বিভিন্ন সময় ট্রাভেল করতে, মানে টাইম মেশিনের মতো কাজ করেছে। বিভিন্ন সময়ে আপনারা গেছেন এবং অনেক স্মৃতি, অনেক কিছু ভূত এফএম নিয়ে। ভূত এফএম রিসেন্টলি 8 বছর পার করেছে এবং 8 বছরে অসংখ্য ঘটনা, এবং কেউ কেউ আবার এপিসোড গুনে রেখেছেন। তো যাই হোক, আমাদের আজকে এই ছিল ভূত এফএম এর আয়োজন এবং কোরবানি ঈদের এই স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে মানে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে আগামী এপিসোডে তো আবারও গেস্টরা আসবেন এবং আপনারাই আসবেন আপনাদের ঘটনা পাঠানোর মাধ্যমে। সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ঘটনা পাঠাতে হবে, আর ঘটনা পাঠানোর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, এই দুটো ফেসবুকে অবশ্যই এই দুটো ফেসবুকের সাথে আপনি কানেক্টেড থাকতে ভুলবেন না। একটা হচ্ছে www.facebook.com/radio40 এবং আরেকটি হচ্ছে www.facebook.com/bhutfm.russell। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাড়ি ফিরবেন এবং অনেক অনেক আনন্দ করবেন এই প্রত্যাশায়।